আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগেই বাংলাদেশ পেয়েছে তার বিজয়। ছাত্র জনতা তাদের রক্তের মাধ্যমে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছে। পালিয়ে গেছে হাসিনা এবং তার দোসররা। কিন্তু তারপরেই দেশব্যাপী শুরু হয়েছে সকল গুজব আর যত জল্পনা-কল্পনা। এই সকল গুজব, জল্পনা-কল্পনা এবং আগামীর বাংলাদেশ কিভাবে গঠিত হবে এবং এই নিয়ে তরুণদের কি চিন্তাভাবনা সেটা নিয়ে আলোচনা করতেই আমরা নিয়ে এসেছি অন্তর্বর্তীকালীন পডকাস্ট। এই পডকাস্টে থাকবে সকল ট্রেন্ড, সকল গুজব, সকল ওই প্লিজ না এর উত্তর। আমি থাকছি আতিক হোসেন শাকিল, আমার সাথে থাকছে রাবি তৌহিদ এবং তারিক। আমরা আসছি প্রতি সোমবার রাত ৯টা। তাই সকল গুজব, সকল ট্রেন্ড এবং আগামী বাংলাদেশ কীভাবে গড়ে উঠবে সেটা নিয়ে জানতে প্রতি সোমবার যোগদান করুন অন্তর্বর্তীকালীন পডকাস্টে। আর একটা জিনিস মাথায় রাখবেন, গুজব 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 চায়, গুজব ছাড়া উপায় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অডিয়েন্স, আর আসসালামু আলাইকুম আতিকুল ইসলাম শাকিল ভাই আর তারেক মনোয়ার ভাই। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ, আমরা লাইভে চলে এসেছি অলরেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়েস, আওয়ার সাউন্ড ইজ ভেরি মাচ ক্লিয়ার এবং সবকিছু ক্লিয়ার। ওকে, এটা শুরুতেই হ্যাঁ, আমরা আমাদের আমাদের শহীদদের জন্য, যাদের জন্য আসলে আজকের আমাদের এই বিজয়। এরপরে 1 মিনিট নীরবতার পরে আমরা ডিসকাশনে চলে যাবো ইনশাআল্লাহ। আর 1 মিনিটের মধ্যে নীরবতা পালনের সময় আপনারা আপনাদের দোয়া দরুদ করতে পারেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। ওকে, আমাদের 1 মিনিট নীরবতা শেষ হলো। আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে জয়েন করেছে। আমরা কমেন্টস গুলো পরে চেক করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলেন, উইদাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। আই এম ভেরি মাচ এক্সাইটেড। তারিক ভাই, আমি এই যে 1 মিনিট নীরবতা পালন করার সময় আপনাদের মনে আছে কিনা জানি না, একটা কনসার্ট ছিল। হ্যাঁ, কনসার্টের নাম বলবো না, গায়কের নাম বলবো না। 1 মিনিট নীরবতা পালন করতে গিয়ে গায়কটা মনে করেন সেই লেভেলের, মানে ওই জায়গায় মদ্যপ অবস্থায় ছিল। ও একটু পরে পরে বলতেছে, 1 মিনিট কি শেষ হয়েছে? 1 মিনিট শেষ হয়ে গেছে। আমিও প্রায় এরকম আজকে রাব্বি 1 মিনিট শেষ হচ্ছে। ভাই এটা অনেকটা এমন হয়ে যেত ভাই। আমি মাথার মধ্যে চিন্তা করতেছিলাম যে একটা গায়ক ছিল, ওই গায়কের কিন্তু এই অবস্থা ছিল। এই আমাদের সুনিত ভাই, হ্যাঁ আমাদের সুনিত ভাই কিন্তু একটু দেরি করে নাই। স্বৈরাচারী ও স্বৈরাচারী গণহত্যাকারী হাসিনার ফাঁসি চাই, কঠোর দাবি তুলছে। হ্যাঁ, আমরা আশা করি আমাদের বিচার বিভাগ এটা দেখবে। বাট এখানে আরেকটা বিষয় আছে ভাই, আমরা এই যে আসিফ নজরুল স্যার কিন্তু বললো যে আইসিটিবির আন্ডারে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের আন্ডারে, শেখ হাসিনাকে আপনার বিচারের আওতায় তুলবে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের এগেইনস্টে আমি কয়েকটা আর্টিকেল দেখি, ঠিক আছে? নাও ইজ দ্য হাই টাইম যে এগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত আপনার এই টাইপের ক্রাইম যেগুলা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তারপরে আপনার ক্রাইম, তারপরে জেনোসাইডাল, অনেকটা জেনোসাইডাল ক্রাইম যেগুলো, এগুলোতে যদি ভেন্যুটা নিউট্রাল না হয়, মনে করেন আপনি বাংলাদেশের মতো মানুষ মারছেন, আপনার বিচারটা বাংলাদেশেই হইতাছে, মানে দেয়ার ইজ এ ভেরি হাই পসিবিলিটি দ্যাট পার্টিকুলার জাজ, মানে ও ন্যাচারাল জাস্টিসে যে 3টা প্রিন্সিপাল আছে এগুলো সে চাইলেও অনেক ক্ষেত্রে ফলো করতে পারবে না। বিকজ হি সিটিং অন আ ল্যান্ড, যে ল্যান্ডের মধ্যে আপনি জেনোসাইড চালাইছেন।
যে ল্যান্ডের মধ্যে আপনি ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ইয়েগুলো করছেন, তো দে ওয়ান্ট যে ওই ইয়ারা মানে ওই ব্যক্তি যিনি আপনার আর্টিকেলটা লিখতে, ওনারা দুইজন অথর ছিলেন। তো ওই অথরের মধ্যে উনি বেসিক্যালি বলতে যে আহ, আমাদের এই টাইপের ট্রাইব্যুনালের ক্ষেত্রে আমরা একটা নিউট্রাল বাহিনী চুজ করা উচিত, ঠিক আছে। এই বাতিলি এই টাইপের কথাবার্তা অবশ্যই বলবো না। আহ, আপনার একটা নিউট্রাল ভেন্যু দরকার, তারপরে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নিদের একটা কাউন্সিল দরকার। সুনীত ভাই এই কথাটা দেখে মনে হলো, তো আমার মনে হয় যে ভাই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে আপনার এই জিনিসটা আরো ডিসকাস করা যায়, মানে ইন্টারন্যাশনাল ক্রাইম আপনার কি মনে ট্রাইব্যুনালে হয় ভাই, আপনার কি মনে হয় যে এটা শাকিল ভাই কি মনে ইন্টারন্যাশনালি হয়? মানে হেগে যাওয়া উচিত, মানে দা হেগ নেদারল্যান্ডসে যেখানে ইন্টারন্যাশনাল আসলে ক্রাইম, ওখানে যাওয়া উচিত হেডকোয়ার্টারে, নাকি বাংলাদেশে থেকে করা উচিত? আসলে সত্যি বলতে আমি তারেকের সাথে একমত পোষণ করছি আর কি। কিন্তু জিনিসটা হচ্ছে কি এমন, আমরা আমরা বিভিন্ন জিনিস দেখেছি, যেমন মায়ানমারের বিরুদ্ধে যে মামলা হলো আইসিসিতে, রাইট? তো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে কি আমার কাছে লাগে, আমি ইউএসএ থেকে বলছি, আমরা একদম গ্রাউন্ড লেভেলে বাংলাদেশের এই যে আন্দোলনটা আছে, যদি আমি বলি বাংলাদেশের আন্দোলন হচ্ছে কি বিভিন্ন পার্টে আমরা যদি ভাগ করি, এটা যদি আমি 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 যাচ্ছি তিনটা পার্টে ভাগ করতে। একটা পার্ট হচ্ছে গিয়ে যে আমাদের ছাত্রদের যে দাবি ছিল সেটা, 2 নম্বর পার্টটা হচ্ছে গিয়ে যে এই যে আওয়ামী সরকার, যে ফেসিবাদী সরকারের যে দমন পীড়ন নীতি ছিল, যে যেভাবে কন্ট্রোল করা হয়েছে, যে ইয়েটাকে লিথাল ফোর্স ইউজ করে যে মানে জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে, এতে কিন্তু অনেকেরই একটা মানে একটু ইয়ে ছিল, মানে যে তারা যে একটা রাজি ছিল, যে নেতারা যে রাজি ছিল এরকম কিছু না। আমি কিন্তু অনেক সূত্রে নিউজ পেয়েছি যে অনেক নেতারা বলছে না, আমরা আপনারা এত ফোর্স কেন করতেছেন, এত ফোর্স কেন ইউজ করতেছেন, বিকজ আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় একটা এই আন্দোলনকে বেগবান করার পথে অনেক একটা পার্ট ছিল যে লিথাল ফোর্স ইউজ করা। 3 নম্বর পার্টটা ছিল যে, হ্যাঁ, 3 নম্বর পার্টটা ছিল যে আমার মনে হয় যে সবচেয়ে বড় একটা পার্ট ছিল যে প্রবাসী বাংলাদেশিরা। আমার কাছে মনে হয় যে 1971 সালের পরে প্রবাসী বাংলাদেশিদের এত স্বতঃস্ফূর্ত মানে সমর্থনের মাধ্যমে কোনো আন্দোলন কখনোই সম্ভব হয় নাই। কিন্তু কথা হচ্ছে গিয়ে এই যে তিনটা বেগবানের তিনটা যে ফ্যাক্টর আছে, তিনটা ফ্যাক্টরের মধ্যে আমার কাছে মনে হয় যে বিচারের যে জিনিসটা আছে, সেটা আমার কাছে মনে হয় যে যখন আমরা এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছি, হিউম্যান রাইটস গুলো আছি, ওয়াচডগ গুলো আছি, আমার কাছে মনে হয় না যে তারা ততটা বেশি এগুলো নিয়ে কেয়ার করে। কারণ আমরা দেখেছি, অনেকগুলো দেখেছি, রোয়ান্ডা বলো, বসনিয়া বলো, অনেকগুলা গণহত্যা, অনেকগুলা আমরা গণহত্যা দেখেছি। তো এগুলোতে আসলে যে বিচার হচ্ছে বা হলো এরকম কোনো কিছু না। আমার কাছে মনে হয় যে এখন তুমি যে পয়েন্টটা বলেছো যে আমি আমি ওই পয়েন্টের সাথে একমত, যে আমি যে এলাকায় বসে আছি ওই এলাকায় যে আমরা কেন ওটার ওই জুরিসডিকশনে বসে আমরা কেন ওটার বিচার করব। কিন্তু আমি একটা জিনিস বলি, হাসিনা সরকার প্রত্যেকটা যে বিচার করা হয়েছে, আমার সাইবুল রহমান সুনীত ভাই তো বোধহয় খুবই খুশিতে লাভ হবে এখন যদি আমি কথাগুলো বলি, যে হাসিনা সরকার যে বিচারগুলো করেছে, যুদ্ধাপরাধীদের বিচার বলো অথবা হচ্ছে ওনার বঙ্গবন্ধুর হত্যার যে বিচারগুলো হয়েছে, ওনারা কিন্তু কোনো এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করেন নাই। ওনার সবকিছু এই দেশ থেকে ওই দেশ থেকে মানুষকে ধরে ধরে এনে হচ্ছে বাংলাদেশে বিচারের ব্যবস্থা করেছে। আমার কাছে মনে হয় যে আমরা 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 57 জন ছিলাম, 57টা ইউনিভার্সিটির পুরো ওয়ার্ল্ডের। আমি একজন কোঅর্ডিনেটর ছিলাম, মেইন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি আন্দোলনে। তো আমরাও যেটা বলেছি যে আমরা আইসিসি তে আমরা ফাইলিং করেছি, ডকুমেন্টেশনে কাজ করেছি, সবকিছু করেছি, এটা আমরাই করেছি। যে 6 দিন বাংলাদেশ সম্পূর্ণ অন্ধকারে ডোবা ছিল, তখন আমরাই কাজ করেছি। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের মধ্যে অনেক বড় ভাই আছেন, যেমন আসওয়ার ভাই আছেন, জাকারিয়া ভাই আছেন, যাদের সাথে আমরা ডিরেক্টলি কাজ করেছি, জুনিয়র সাইড ভাইয়ের সাথে আমরা কাজ করেছি ডিরেক্টলি। ওনাদের সাথে যেটা কথা করে শুনলাম, যে এই যে আমি এখন এটা অনেক একটা কন্ট্রোভার্সিয়াল কথা, আপনারা ইউএন এর কথা বলেন, আপনারা এই আইসিসির কথা বলেন, আপনারা হেগের কথা বলেন, যাই কথা বলেন, এই যে আমি একটা আমাদের সমসাময়িক একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ফিলিস্তিনে যে গণহত্যা সংঘটিত হচ্ছে, কি করছে এই যে লোকগুলো যে আছে, তারা বসে আছে, তারা কি করছে? আমাদের কথা, আমার যেটা, তো আমি তোমার সাথে একমত তারেক, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত যে হ্যাঁ, আমরা নিজের ভূমিতে বসে আমরা এটার বিচার করতে পারবো। কিন্তু আমার কাছে একটা জিনিস, আমাদের বিচার, আমাদের যে সরকার আছে, কারণ আমরা যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকার একটা জুডিশিয়াল কমিটি করবে, যেটা হচ্ছে কি সম্পূর্ণ স্বাধীন থাকবে। এই স্বাধীন জুডিশিয়াল কমিটির মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভাইয়ের হত্যার বিচার হওয়া যায়। এটা হলো কথা। আমার কথা হচ্ছে ভাই, উনি যেভাবে বিচার করেছেন। হ্যাঁ, এখানের মধ্যে কি এমনটা করা যায় না যে ধরেন আমরা ডিরেক্টলি হেগের ব্যাপারটা যে আসতেছে, অনেকে বলতেছে যে না, মানে যারা একটু ভ্যারিয়েন্স পূর্বে সরকারপন্থী ছিল। আচ্ছা, রাব্বির হয়তো বা ইলেকট্রিসিটির সমস্যা হয়ে থাকতে পারে, বা ইন্টারনেটের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, রাব্বি, ইউ আর নট অডিবল। রাব্বি, ইউ আর নট অডিবল। আমি অডিও না? রাব্বি আবার আমাদের, হ্যাঁ, নাও ইউ আর অডিবল। ওকে ওকে। আমি যেটা বলছিলাম যে ভাই, হাসিনাপন্থী অনেকে এরকম বলছে যে ধরেন এই যে
গণহত্যাটা হয়েছে এটা যদি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশে হয়, তাহলে ব্যাপারটা অনেক বায়াস হওয়ার চান্স থাকবে। তো তার বদলে এটা যেন দা হেগ, মানে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ওই আইসিসির সদর ওখানে যেন হয়। কিন্তু ওখানে কিন্তু যে রোম ইনস্টিটিউটের মাধ্যমে হয়েছিল এই আইসিসি গঠন হয়েছিল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা গঠন হয়েছিল, ওখানে কিন্তু বলাই আছে যে যদি নিজের দেশে এটা না হয়, সমাধান না হয়, তখন যেন আইসিসি তে আসে। নিজের দেশে সমাধানের সব পথ বন্ধ এটা থাকলে ওটাই তখন বলতে যেন চাচ্ছিলাম ICC না। আসে। ওটাই বলতে রোম চাচ্ছিলাম। ইনস্টিটিউট এটা। হ্যাঁ, যদি তাই কোনো আমাদের কিছু থাকে আর কি, তার যদি কিছু বলা থাকে এই ব্যাপারে, তোমার কাছে কি মনে হয়? আনবায়াসের জন্য তো এরকমও করা যায় যে আমরা জাজেস, ইন্টারন্যাশনাল কিছু জাজ এখানে থাকতে পারে না হ্যাঁ, বাংলাদেশে হলে, বা অবশ্যই। প্রসিকিউটরের মধ্যে কেউ ইন্টারন্যাশনাল এখানে এই যে হ্যাঁ, এটাই বললাম যে মানে আপনার ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন যদি আমরা এস্টাবলিশ না করতে পারি, আপনার ইতিহাস কিন্তু মনে করেন যে ভাই কেউ মনে করেন ইতিহাস যখন মানুষ পর্যালোচনা করে, তখন আপনার এই যে একটা এত মানুষ মারা গেছে এই জিনিসটারে ওরা ওদের সময় থেকে দেবে, কারণ ওদের ডানা বামের মানুষ মরে নাই, আপনার আমার ডানা বামের মানুষ মারা গেছে, আমার মারা গেছে, ইউনিভার্সিটি জুনিয়র মারা গেছে, আপনার হুম। পরিচিত মানুষ মারা গেছে, বাট এট দ্যাট আমার টাইম স্টুডেন্ট আফটার মারা 50 গেছে, or 70 আমার ইয়ার্স নিজের তারা স্টুডেন্ট মারা কিন্তু গেছে, হ্যাঁ আমার নিজের স্টুডেন্ট মারা এই যে গেছে। আফটার 70 or 80 ইয়ার্স তারা কিন্তু বিষয়টা এত ইমোশনালি দেখবে না, তারা বিষয়টা দেখবে যে আমরা কি ভিক্টর অফ জাস্টিস করছি কিনা। আমরা কিন্তু নুরেমবার্গ ট্রায়াল নিয়ে এই কথাগুলো বলি, হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 2 এর অনেক বড় একটা মনে করেন যে প্রভাবক হিসেবে ধরে ওয়ার্ল্ড ওয়ার 1 এর যে জাস্টিসটা এই কারণ কারণ হ্যাঁ, জার্মানির উপর অনেক কিছু চাপাই দেওয়া হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, তো এই জিনিসটা বললাম আর কি, যে ইতিহাসের জন্য মনে করেন যে আমরা রং সাইডে না থাকি আর কি, এই জিনিসটা মেক শিওর করা। আমি বিষয়টা এরকম না যে আইসিটিভি দিয়ে করলে জিনিসটাতে একটু ঘাটতি লাগতে পারে, বাট মানে হিস্টোরির কাছে যেন আমি আমার পজিশনটা ক্লিয়ার রাখতে পারি আর কি। না না অবশ্যই, এই না এতটুকু অবশ্যই। আমার মাথার মধ্যে আসতেছিল। না, আমার আমার যেটা আমার 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 নিজের যেটা চাহিদা, আমি যেটা চাই সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে গত 15 বছর ধরে একটা বিচারহীনতার একটা ইয়ে ছিল। আমরা নিশ্চয়ই আগামী এপিসোডে আমাদের বড় ভাইরা জাজরা আসবেন, তাদের সাথে আমরা কথা বলবো, আলোচনা করবো। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের পুরো ইতিহাস যদি আমরা দেখি, বিগত 15 বছর একটা বিচারহীনতার আমাদের একটা অভ্যাস ছিল, যে আমাদের কোনো কিছু বিচার চাইবো না, বিচার পাবো না, এরকম একটা জিনিস ছিল। আমার কাছে আমার যেটা মনে হয়, আমি যদি বলি, আমি একজন সচেতন বাংলাদেশী হিসেবে যদি বলি, আমি আইনের শিক্ষক, আইনের ছাত্র, সবকিছু বাদ দিয়ে আমি যদি বলি, আমাদের হচ্ছে কি বিচার ব্যবস্থার যে মানে যে পুনর্গঠন, সেটা হোক এই ট্রাইব্যুনালের মাধ্যমে। কারণ হচ্ছে গিয়ে শেখ হাসিনা এবং তার সরকার যা করেছে সেটা সম্পূর্ণ ছিল একটা গণহত্যা ছাড়া কিছু না, এটা ম্যাস মাসাকার ছিল। এটাকে যদি কেউ, কোনো ব্যক্তি যদি এটা কোনোভাবে যদি সেটা সমর্থন করতে চায় যে না এটা কোনো কিছু ছিল না, এটা এমনকি আমি দেখলাম কিছু পাগল ছাগল মন্ত্রী, তারা হচ্ছে গিয়ে, আমি কি বললাম, বোকাচোদা আর কি, ডিরেক্ট বোকাচোদা মন্ত্রীরা, তারা বলেছে যে কেউ ড্রাগ এডিক্ট ছিল, কেউ হচ্ছে গিয়ে শিশু মরে নাই, কেউ কিছু না, এইসব বোকাচোদা মন্ত্রীদেরকে এখনই ধরে আয়না করে মানে বন্দি করা হবে আমার কাছে মনে হচ্ছে। ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ইম্পর্টেন্ট একটা ইস্যু। গতকাল কিন্তু আইএসপিআর মানে আপনারা হয়তো জানেন, অবশ্যই। যে আমি 75% আর্মি, ঠিক আছে, আর্ম ফোর্সেসের যে প্রেস রিলিজ গুলো হয়, ওখানে আইএসপিআর আর্ম ফোর্সেস একটা প্রেস রিলিজ করলো যে 626 জন যারা ওই 5 আগস্ট আর্মির কাছে ক্যান্টনমেন্টে গিয়ে তারা কি করেছিল, আপনার হেল্প সিক করেছিল, তারা ওখানে আশ্রয় নিয়েছিল। এবং তারা এটাও লিখেছে যে ওখানের মধ্যে থেকে 600+ কে তারা ছেড়ে দিয়েছে। আবার নট এটা, এর চেয়ে বড় নেসেসারি যে ব্যাপারটা, গতকাল আমি বাংলাদেশের একটা নিউজ দেখছিলাম, আপনাদেরকে হয়তো আমি এটা স্যান্ডও করেছি, বাংলাদেশের নিউজটার মধ্যে একজন সাংবাদিক বলছে ওই 626 জনের মধ্যে অনেক বেশি পসিবিলিটি আছে যে ওখানে আরাফাত, তারপরে আপনার আসাদুজ্জামান কামাল, তারপরে আপনার আরো অনেক আওয়ামী লীগের নেতারা, তারপরে আরেকজন মির্জা আজম, এদের মতো কিছু নেতাগুলো ছিল। তো আমার কোয়েশ্চন হচ্ছে, তো আর্মি এদের কিভাবে ছেড়ে দিল আর ওরা নামও প্রকাশ করলো না? বিষয়টা এমন ভাবে দেখি, তোর বিষয়টা আমি বলি যে একটু আগে কয়েকদিন আগে কিন্তু কি গতকালকে বা গতকাল রাতে নাকি গতকালকের আগের দিন রাতে আমরা কিন্তু দেখছিলাম একটা মহিলা বা একটা মেয়ে একটা আর্মির উপরে খুব বাজেভাবে চেঁচাচ্ছে, কারণ সে মানে একটা একটা এলিগেশন আছে, একজনের ইন্ডিভিজুয়ালের উপরে রেপের এলিগেশন আছে এবং তারা মারবে। বিষয়টা আপাতত দৃষ্টিতে ঠিক মনে হইলেও কিন্তু যদি আর্মি অফিসাররা বা পুলিশ অফিসাররা এটা যদি দিয়ে দিত, তাহলে কিন্তু আপনার মনে করেন যে পুরো মাঝখানে অবস্থা আছে না, ওই যে বড় মাছ ছোট মাছে খেয়ে ফেলে, তৈরি হয়ে যায়। তো এই কারণে আমি মনে করি যে ভাই, আর্মিরা যেই মনে করেন যে নেতাগুলোর প্রোটেকশন দিতে, হ্যাঁ, এটা কাইন্ড অফ ভালো কাজই করছে। কারণ একটা সময় যে বললাম ইতিহাস কিন্তু কেউ করবে না, ইতিহাস কিন্তু কেউ মাফ করে না। ওরা বলছে না,
ওরা বলছে যে ভাই মামলা দিলে আমরা ওদেরকে অ্যারেস্ট করবো। এখন যাদের নামে ওরা মামলা বলছে নাই এটাই। ওদেরকে তো মনে করে ছেড়ে দিছে। অ্যারেস্ট করে দেন। না আমি এটা এটা তার আমি মানে এটা আমি 600 সাম প্লাসের আপ সাথে করি। মামলা নাই। এটা আমি সাম আপ করি আর কি ওরা রাব্বি, শুন। ডিজিটাল এটা আইন আমার সম্পর্কে। আমার কাছে যেটা লাগে তারিক রাব্বি, আমি শুন, আমার কাছে যে ফ্যাক্টর লাগে সেটা হচ্ছে কি সবার আগে আমরা জিনিসটা এখনো যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা কম হয়, আমি এটা নিয়ে আজকে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতায় আমাদের বর্তমান সেনাপ্রধানের অনেক বড় অবদান আছে, অনেক বড়। এটা যদি এটা আমি অ্যাজ এ আর্মি ফ্যাটার্নিটি আমি বলতেছি অনেক বড় অবদান আছে। কারণ হচ্ছে Okay. গিয়ে চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে যখন আমি বলি এরকম 3 আগস্ট থেকে 5 আগস্টের আমি একটা টাইমলাইন দিচ্ছি, ঠিক আছে? 3 আগস্ট থেকে 5 আগস্টের ক্যান্টনমেন্টে কি হচ্ছিল সেটা নিয়ে আমি টাইমলাইন দিচ্ছি। 2রা আগস্ট হচ্ছে গিয়ে সেনাকুঞ্জে বা সেনাপ্রধানের যে কার্যালয় আছে সেখানে একটা জুনিয়র অফিসারদের একটা মিটিং হয়েছিল। এটা কিন্তু তোমরা জানো বোধহয়, আমরা তোমাদের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। জানো জুনিয়র অফিসারদের একটা মিটিং হয়েছিল। তো জুনিয়র অফিসারের মিটিং জুনিয়র এর মধ্যে সকল অফিসার, আর্মি মানে সকল অফিসার। মানে বেসিক্যালি আমরা কেন বলছি জুনিয়র অফিসার, কারণ সিনিয়র অফিসার তো সব হচ্ছে শেখ হাসিনার দালাল, 5 আটা দালাল। আমি বাদ দিলাম, আমি ওদের ওদের কথা আমি বাদ দিলাম, ওইসব 5 আটা আমি বাদ দিলাম। আমি জানি আমার কারা বাদ দিছে, আমি আর্মিতে কেন টিকি না এটা আমি জানি। ওইসব 5 আটাই আমার বাদ দিছে, কারণ আমি জানি যে আমি শেখ হাসিনারে কট করে দিতাম, তো এই জন্য বাদ দিয়ে দিছে আমার। সো হচ্ছে গিয়ে সো মেন জিনিস হচ্ছে গিয়ে এই যে 2রা আগস্ট থেকে 5ই আগস্টের যে টাইমলাইন, এটা আমি একটু যদি বলি তাহলে তোমরা এটা নিয়ে আলোচনা করো। তো 2রা আগস্ট হচ্ছে কি আমাদের মধ্যে একটা মিটিং হলো, এবং কি সেনাপ্রধান নিরুপায় বলছে যে আইব বাচ্চার একটা গান গাইছে। এটা প্রথম আলোতে একটা নিউজ আছে, আইব বাচ্চার একটা গান গাইছে, উনি এটা বলছে যে আসলে আমার হাতে কিছু করার নেই, সবকিছু আল্লাহর হাতে, ঠিক আছে? তো এখন জিনিসটা হচ্ছে গিয়ে সেনাপ্রধান কিন্তু তখন থেকেই বাংলাদেশ আর্মির একটা, আমি যেটা বলি আমি আর্মি ফ্যাটার্নিটি বলতেছি, আমার আর্মি ভাইরা শুনতেছে, আমার আর্মি ইয়েরা শুনতেছে, নেভির ভাইরা শুনতেছে, আমাদের ফোর্সের ভাইরা শুনতেছে। আর্মি এবং কি বাংলাদেশ ডিফেন্সের প্রতি বাংলাদেশের মানুষের একটা বড় একটা কি আছে, ভালোবাসা আছে, সবার প্রতি আছে। এটা এখন এই আমি যদি তোমাদের 3জনরে বলি এই হাত উঠা কে আর্মি হতে চাইতি, তোরা 3জনের হাত উঠা একদম 3জন হাত করে লম্বা করে রাখবে, ইফ ইউ আই ওয়ান্ট টু বি দ্য আর্মি অফিসার। তো এই যে জিনিসটা 2রা আগস্ট উনি ভোটার ডাকলো, ভোটার ডাকার পরে সবাই ওনার বিরুদ্ধে বললো যে আপনি এটা কি করতেছেন, হত্যা হচ্ছে, সবার মেরে ফিরত বেড়াকা ফেরত যান। 3রা আগস্ট কিন্তু উনি ইচ্ছা করলেই যে 33 পদা ডিভিশন আছে, 33 পদা ডিভিশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইনফ্যান্ট্রি ডিভিশন, এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের যে ডিভিশন আছে। উনি ইচ্ছা করলে যদি কু করতে চাইতো উনি মুভ করতে পারতো, কিন্তু ইচ্ছা করলে মুভ করতে পারতো, কিন্তু তুমি এখনো কুপ করে নাই কেন? কু না করে একমাত্র কারণ হচ্ছে গিয়ে শেখ হাসিনার ডিরেক্ট আত্মীয় হচ্ছে গিয়ে কে, সেনাপ্রধান। So এখন ইচ্ছা করলে যে কু করতে পারবে এরকম কোনো জিনিস নেই। উনি শুধুমাত্র 33 পদার ডিভিশনটার যদি ঢাকায় মুভ করতো তাহলেই শেষ, জিনিসটা খেলা হয়ে গেছে, কু হয়ে গেছে, আমরা বাংলাদেশ ওনার কাছে গেছে সামরিক শাসন। উনি অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে যখন 5ই আগস্ট লং মার্চের ঘোষণা আসলো, তখনই কিন্তু সেনাপ্রধান যেটা লাস্ট মুহূর্তে, যেটা আমরা সবাই কাহিনীটা জানি, লাস্ট মুহূর্তে যেটা হয়েছে এটা আমরা সবাই জানি, শেখ হাসিনা বলছিল যে আই উইল কিল মোর পিপল বাট আই ওয়ান্ট টু বি ইন দ্য পাওয়ার। দ্যাট সাইকো সেড দ্যাট আই ওয়ান্ট টু বি ইন দ্য পাওয়ার, হোয়াটএভার হ্যাপেন্স আই ওয়ান্ট টু বি এট দ্য পাওয়ার। আমাদের সম্মান আছে, আমাদের আমি বলি, আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, আমাদের পরিবার, সবারই আমাদের পরিবারে একটা রাজনৈতিক পরিচয়। আমি জানি গত 15 বছরে এই এক সরকার ছাড়া কোনো কিছু আমরা বলতে পারি না। উই ক্যান নট সে এনিথিং অ্যাবাউট উইদাউট দিস সরকার, যে এক সরকার মানে শেখ হাসিনা সরকার বার দরকার, জয় বাংলা, জিতবে এবার নৌকা, এছাড়া আমরা আর কিছুই বলি না, রাইট? কিন্তু কিন্তু আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে সেনাপ্রধানদের এই যে এত বড় সাহিত্য সিদ্ধান্ত, এটা আমরা কেউ বলতেছি না। আর সেনাবাহিনী যা করেছে, সেনাবাহিনী এই কদিনে যা করেছে সবকিছু হচ্ছে মানুষকে সেভ করার জন্য করেছে। তুমি যা সেনাবাহিনীর কাছে, আমি তা, তারিকটা, রাব্বিতা, আমার যারা মানুষ শুনছে সবাই একই রকম সেনাবাহিনীর কাছে। সো আমার কাছে মনে হয় ভেরি গুড মুভমেন্ট সেনাবাহিনী, দ্যাট যে সেভ পিপল। এখানে এখন হয়তো যে আমরা যদি ছেড়ে দিতাম মাছ মার্ডার হয়ে যেত, আরেকটা গণহত্যা হতো। তো এটা ওনারা এদেরকে সেভ করছে, এবং ইটস আ ভেরি গুড পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমরা যে ওদের কাজ তো ভাই রাজনৈতিক পরিচয় দেখে না, ওদের কাজ হলো ওদের কাছে মানুষ চাইছে যে ভাই আমাদেরকে সেভ করেন, দে উইল সেভ देयर ওন পিপল। হ্যাঁ, ওরা কিন্তু আপনি কিভাবে বলবেন ভাই? না ওদের মামলা নাই, ওদের ধরে রাখবি কেমনে তুই? মামলা নাই তোরা বাপ ওদের নামে, ধরে রাখবি কিভাবে ওদেরকে তুই? ওদের ধরার কোনো ফ্যাক্ট নাই তো, ওদেরকে ধরবি কেমন? ওদের নামে মামলা নাই, হাউ ক্যান ইউ? এখন শোন রাব্বি ভাই, আমি রাব্বিরে শান্ত করি। বিষয়টা এরকম, এখন ওদেরকে ছাইরা দিতে রাব্বি, তুমি একটা টিম গঠন করো, ওদেরকে খুঁজে বাইর করো, আমি গতকাল একটা সাংবাদিক এটাও বলতেছিল যে আসাদুজ্জামান কামাল, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে সব কিছু হয়েছে, তাকে সে নাকি কুমিল্লা ক্যান্টনমেন্টে, না কুমিল্লা নাকি যশোর ক্যান্টনমেন্টে নাকি সে যাচ্ছিল, ওই সময়টাতে নাকি আপনার মানুষজন ধরে ওকে মারছে, ও খুবই অসুস্থ ছিল, এবং পরবর্তীতে আর্মির একটা হসপিটালেও সে হসপিটালাইজ ছিল, সে মানে ট্রিটমেন্ট পাইছে। তো ভাই আসাদুজ্জামান কামালের মতো মানুষজনদের আপনার কি মামলা লাগবে?
না, ওদেরকে আমার দিতে- কথা এটা তো- আরে ভাইরে, প্রত্যেক দেশে অফিসিয়াল একটা জিনিস আছে। আমি বুঝছি ইউ আর অ্যাংরি এটাই। দ্যাট ইউরে। আমার কাছে মনে হয় কি, শুন তারেক আমি বলি, আসাদুজ্জামান খামারুলের কান খামারুলে যখন পাইবো সে জুতা দিয়ে দুটো বাড়ি দেবে, এর জন্য হচ্ছে কি আর জুতা ভাই, না একটা মজার বিষয় আছে ভাই। ভাই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছে না, সিনিয়র সাংবাদিক হ্যাঁ। মাসুদ কামাল, তো ওনার একটি দেখতেছিলাম ওইখানের মধ্যে আপনার উনি বলতেছে, উনি মোশাররফুল একটি ইন্টারভিউতে ছিল, আমি ভুলে গেছি কোন চ্যানেলে ছিল ইন্টারভিউটা। তো এখানে উনি বলতেছে যে উনি নাকি খুবই কষ্ট পাইছে যে আইনমন্ত্রী আনিস উলক আর এই যে সালমান এফ রহমান পুলিশ ধরতো হ্যাঁ। ওনাদের, হ্যাঁ। ওনার কষ্টটা এই কারণে, উনি চাইতেছিল যে এটা সাধারণ মানুষ ধরুক, মানে উনি হ্যাঁ, রিসেন্টলি ভাই, এটা বলছে আমি সালমান মজা এফ পাইছি। রহমান রে। আমি মজা পাইছি, আমি একদম বলতেছে এক্স্যাক্টলি যে- ওয়ার্ডিং করি। ঠিক আছে, বল তুই বল। হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ। আপনার বলতেছে যে সালমান এফ রহমান রে একটা রিক্সাওয়ালা থাপড়াইতেছে, এটা দেখার জন্য ওর লুচি পুঞ্জি যা হবে সব দিয়ে দিত রাজি। মানে আপনি বুঝেন ভাই, মানে সিচুয়েশনটা কোন লেভেলে নিয়ে গেছে ভাই। না, হ্যাঁ, এটা this is the মানে thing. তারা মানুষকে কতটুকু মনে করেন ফেড আপ করার পরে মানুষরা এই হুম। অবস্থায় আছে। এখানে কিন্তু ভাই কতগুলো কমেন্ট আসছে, এখানে যদি দেখি হুম। যেটারে আমরা বিপ্লব বলতেছিলাম একটু আগে, বলতেছিল এই যে একজন কমেন্ট করছে এখানে, আমরা যদি দেখি এই যে পসিবিলিটি অফ বাংলা স্প্রেডিং ইন মায়ানমার অর এনিওয়ে ইট ক্যান ইম্প্যাক্ট দ্য রোহিঙ্গা ক্রাইসিস, আমরা কয়েকটা দেখি একসাথে, তারপরে এগুলো নিয়ে কথা বলি। তারপরে পাকিস্তানের বর্তমান আন্দোলন নিয়ে বলছে, একই সাথে ফিলিস্তিনের ইস্যুটা, যে এখানে ইসলাম নিধনের বিচার না হওয়ার জন্য পশ্চিমাদের ইসলাম বিদ্বেষ কাজ করছে, উনি হয়তো ওনার মতামত দিতে। আমরা হুম। পাকিস্তান আর মায়ানমারের বিষয়টা যদি দেখি, মায়ানমারের সম্পর্কে এখনো আমরা এত বড় মুখ শুনি নাই, বাট পাকিস্তানে ভাই আজকে দেখলাম যে ওদের দোকানে বাংলাদেশের পতাকা বিক্রি বাংলাদেশের হইতেছে। পতাকা। প্রচুর ঠিক আরে আছে। ওটা বাদ দে, ওটা বাদ দে। হ্যাঁ। ওরা হচ্ছে কি আর এতদিন ভাই, বলতো। ঠিক আছে, বল বল বল। এই যে না, আমি এটাই যেটা বলতেছিলাম বলতেছিলাম। ভাই, আপনি যেটা বলতেছিলেন। না, আমি যেটা হ্যাঁ বলি না, এটাই ভাই, শোন না। আমি জানি আপনি ওরা কি হচ্ছে বলতেছিলেন যে 1971 সালে, বাংলাদেশে পাকিস্তান 1971 সালে, বানায় শোন না, ফেলাইতেছে, বাট শোনো নাও শোনো, 1900 পাকিস্তান বাংলাদেশ হয়ে যেতেছে। বাংলাদেশ হচ্ছে, ওরা 1971 সালে আমাদেরকে জোর করে বলতো এ বল পাকিস্তান জিন্দাবাদ। এখন তারা নিজে থেকে কয় বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা, জিতবে এবার নৌকা। জিতবে আবার নৌকা আবার। এটা বলেন নাই ভাই, এটা এক্সট্রা বলে দিচ্ছেন। আরে বানাই দিলাম, আরে এখন কি করবো, এটা এটাই। এটাই, জয় বাংলা, জিতবে এবার নৌকা, এটা ছাড়া কিছু আসে না। বেটা গান একটা বানাইছে, দল ধরে গান একটা হ্যাঁ। বানাইছে, এটা হলো নাচা যায় ভাই। গানটা ভালো ছিল ভাই। গানটা জোস, এটা যদি আমি বাজাইতে পারতাম একটু ভালো হতো, যে মানুষ এটা দেখতে একটু নাচ দিতে ভালো পিওর হতো না। একটা মানে ভাই আসে ভাই গানটা। না ভাই শোন, একটা জিনিস নিয়ে আলোচনা করি, দাঁড়ান সেটা ভাই। আমার বড় মিস গেছে, এটা আমি একটা আলোচনা করতে চাই, সোজের সাথে একটা জিনিস বলি। সেটা হচ্ছে গিয়ে একটা দেশের অনেক বড় কর্ণধার, আমি তোর বলি অনেক বড় কর্ণধার হচ্ছে গিয়ে ওই দেশের হচ্ছে গিয়ে শিল্পী সমাজ এবং ইনফ্লুয়েন্সার সমাজ। ঠিক আছে, এটা অনেক বড় একটা, যারা ফর এক্সাম্পল আজকে তারেক মনোয়ার, আজকে হাজার হাজার ফলোয়ার আছে। সে এখন বললো যে হ্যাঁ আমি আজকে ভাত খেতে যাচ্ছি, ভাত খেতে যাচ্ছে, সবাই ভাই কই ভাত খেতে যাচ্ছেন, কি করছেন না করছেন, এগুলো নিয়ে মানুষের একটা আলোচনা চলে আসে। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। বাংলাদেশের মানুষও জানিস আমরা ফেসবুকে খুবই বেশি অ্যাক্টিভ। আমি ইউসে থাকি, আমি মানুষের যখন বলি যে এই ভাই আপনার ফেসবুক আছে, আমার ধরে এমন তাকায় যে তোর এখন জুতো দিবেন, কি বেটা কোন দেশ থেকে আসছিস তুই, লাইক দিস। সো আমি একটা জিনিস বলি, যে সরকার, এই ফেসবুক সরকারের একটা বড় জিনিস ছিল সিআরআই নামে একটা জিনিস ছিল, সিআরআই হচ্ছে কি, ওরা হচ্ছে কি, সিআরআই হচ্ছে কি, ওরা ইনফ্লুয়েন্সার যারা ছিল, ইনফ্লুয়েন্সারদেরকে তারা কন্ট্রোল করতো, এবং ওই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে হচ্ছে কি তাদের যত প্রপাগান্ডা আছে, যেমন নসরুল হামিদ থেকে শুরু করে জুনান আহমেদ পলক, এরপর রাফসান্দা ছোট ভাই, সুলাইমান শকুন, ওই শকুনটা আমি যদি পাই, শকুনটা আমি পাইলে যেখানে পারবে সেখানে গাড়াম, তারা খালি ইয়ে দিবি, খালি তারা বলবে যে কই কই আছে, তাই তারা আমি গাড়াম, আমেরিকা থেকে এসে আমার দিকে চলে আসবো, কোনো কথা নেই। শকুনটা আমি গাড়াইতে চাই, তার মতো ধাপ্পাবাজ, তার মতো একটা চোর, তার মতো একটা ফালতু মানুষ আই নেভার সিন এনিথিং লাইক দ্যাট। ঠিক আছে, এখন ডিরেক্ট কথাবার্তা। এরপরে হচ্ছে গিয়ে আমি বলি রাফসান্দা ছোট ভাই একটা লেডিস, হি ইজ এ লেডিস, লাইক হি লুক লাইক এ লেডিস, হি ওয়াক লাইক এ লেডিস, হি টক লাইক এ লেডিস, লাইক দ্যাটস ইট। বুঝছিস? তো এই যে জিনিসগুলো আছে, এই যে এবার তৌহিদ আফ্রিদি বাপের টাকায় যত রকমের শো অফ আছে, এরপর এগুলা নিয়ে করে এই যে মানুষগুলা কিন্তু প্রত্যেকটা মানুষের থ্রেট দিছে, এমনকি প্রত্যেকটা মানুষের এর পুরো যে এই যে সরকারের যে ফুয়েলটা দে সাপ্লাইড ইট। ব্যাপারটা ভাই পাওয়া যায় না এরকম কোনো প্রুফ। হ্যাঁ? রাফসানের ব্যাপারে এরকম কোনো প্রুফ পাওয়া যায় রাফসান ভাই তুই জানিস না, রাফসানের ব্যাপারে আমরা জানি, আমি বলি এই, এদের মধ্যে ও গত ইলেকশনে ভাই, ও গত ইলেকশন প্রচারে ছিল, তারপরে এর আগের একটা মন্ত্রী নিয়ে ওর একটা লম্বা ভিডিও আছে, ঠিক আছে। এগুলো নিয়ে আর কি- আর এখন তুই তো ওটাই সরাসরি বলতেছি, দেখবি না। ওদের সিআরআই এজেন্ট সম্পূর্ণ ওরা আজকে ভিকটিম ব্লেমিং এর পার্ট নিচ্ছে, ভিকটিম ব্লেমিং করতেছে। ঠিক আছে, এন্ড উই শুড টক অ্যাবাউট দিস ইজ এ ভেরি বিগ ইম্পর্টেন্ট থিং। বাংলাদেশে কোনো ইনফ্লুয়েন্সার উঠবে না যারা হচ্ছে গিয়ে ফেসিবাদী সরকারের দালালি করছে, যারা হচ্ছে গিয়ে মানুষের হত্যার জন্য বসে চুপ করে। এই যে আজকে মাশরাফি সাকিবের জন্য আমি কোটি কোটি টাকা খরচ করতে রাজি ছিলাম, আই ওয়াজ ইন লাভ উইথ হিম, and that person was saying কি করছি দেশের জন্য, হ্যাঁ কি করছি, বউরের সাথে চিট করছি, আর কিছু করিনি দেশের জন্য, রাইট? এটা ছাড়া কিছু করিনি। দ্যাটস দ্য থিং। সো আমি এটা বলি, এই যে জিনিসগুলো ভাই, আছে, আপনি ভাই সাকিব কিন্তু আপনার কোটি কোটি টাকা বাঁচাই দিতে ভাই।
না না, আমি কিন্তু আমার পাশে থাকি, কিন্তু আমার বাসা কিন্তু পাশে। আমি কিন্তু একদম গাড়ি লয়ে যাই সবকিছু একদম দখল করে এলাম। তোরা যদি একটু সাপোর্ট দিস আর কি। আমার সাথে ওয়াজেদ মামা আছে, আমার সাথে সাকিব আছে, দুইটাই না আছে, ভাই, অসুবিধা নেই। ওয়াজেদ ভাই মামা 3 ঘন্টা। ওইখানে আপনি আপনি ওয়াজিদ মামার সাথে দেখা করেন, সাকিবের সাথে দেখা করেন। এখানে কিন্তু ওইখানে আচ্ছা কিন্তু ভাই ভাই, রুল অফ ল আছে। এটা বাংলাদেশের মতো কিন্তু ভাই ফাইলে গাড়াইতে পারবেন না ভাই। আচ্ছা ভাই, সিআরআই নিয়ে বলছিল। সিআরআই হ্যাঁ, ভেরি হ্যাঁ। ইম্পর্টেন্ট। এটা অনেকেই জানে না ব্যাপারটা, যে সিআরআই এর না মাধ্যমে আমি এটা বলি, এটা কিভাবে কিন্তু একটা মানুষের কথা বলেনি, এটা মানুষ কথা বলেনি, এটার জন্য আমি এটা বলতে যাচ্ছি। সিআরআই হচ্ছে কি সরকারের এমন একটা, আমাদের ফেসিবাদী সরকারের এমন একটা দালাল সংস্থা। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যত ইনফ্লুয়েন্সার আছে, সাংস্কৃতিক অঙ্গন আছে, তাদেরকে পুরোপুরি কন্ট্রোল করতো। এমনকি সরকারের বিরুদ্ধে এবং সরকারের পক্ষে, সরকারের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে তারা ধরার চেষ্টা করতো, এবং সরকারের পক্ষে যারা কথা বলতো তাদেরকে তারা হচ্ছে গিয়ে নিয়মিত টাকা দিত। সিআরআই এর একটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করছে তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের যত টপ ইনফ্লুয়েন্সার আছে তাদের পিছনে। আরেকটা জিনিস তারা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে নাসরিন লুবাবা নামের একজন নায়িকা ছিল। ওনাকে 2018 সালের একটা আন্দোলনের কারণে, উনি যে একটা ইয়ে দিছিল, লাইভ করছিল, ওই আন্দোলনের কারণে ওনারে হচ্ছে গিয়ে ইয়েতে আয়নাঘরে ঢুকাই ফেলছে। ঠিক আছে, দ্যাট ইজ সিআরআই এন্ড দেয়ার স্টাফ। তো এটা হচ্ছে মানুষ বেশিরভাগই জানে না সিআরআই নিয়ে। তো এখন থেকে আমি একটা জিনিস বলতেছি, যারা হচ্ছে গিয়ে কথা বলতে জানে, এবং কি যাদেরকে আপনারা উল্টা পাল্টা যেগুলো ইনফ্লুয়েন্সার আছে এগুলো নিয়ে না ভাবে, যাদের কথা বলতে জানে, যারা কথা জানে, যাদেরকে আপনারা মনে হয় যে দে আর ফলোয়েবল, তাদেরকে আপনারা ফলো করেন, ভালো কথা শুনেন। এখন হচ্ছে কি, আজকে একটা জিনিস বলি, আজকে আমি বুকে হাত দিয়ে বলতেছি, আজকে এই সরকার যদি না পড়তো, কারা কারা আয়না করে থাকতেন নিচে কমেন্ট করেন। আর হচ্ছে কি উপরে আমরা হাত তুলি, আমি হাত থাকতাম 100% আয়না করে, বসে আয়না করে একটা হাত তুলুন, হাত তুলুন, 80 হাত দিনের তুলুন, হ্যাঁ, রিমান্ড কনফার্ম ভাই। আমরা সবাই আয়না করে 100%। আমি তো আমি নিচে আর কমেন্ট আমার করেন কারা ক্যাম্পাস কারা আয়না করে সিইউ থাকতেন। তে আমি যেতে পারতাম না ভাই। এটা ভাই 100%। একজন সিউ বলছে, সিউ কি, ভাই সিউ কি, হ্যাঁ। দেশে থাকতে পারতো খুবই একজন সন্দেহ। একজন একজন বলছে এখানে যে শেখ হাসিনাকে আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির অ্যালিগেশন দিয়ে ফাঁসি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, বলবো আপনার কি বলবো, ইয়ে ঠিক আছে। ক্রাইম এগেইনস্ট একে কিন্তু আপনার ক্যাপিটাল পানিশমেন্ট বা যেটা আমরা মৃত্যুদণ্ড বলে ওইটা নাই। ঠিক আছে ভাই। হুম, তুই একটু আটকে তারপরে আসছিস ভাই। এই জিনিসটা আর কি, যে ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু ওকে ফাঁসি দেওয়া যাবে না, কারণ ওইখানে ওদের ক্যাপিটাল পানিশমেন্টের ইয়েটাই নাই। না, আর ও আপনার এখানে মিরাজ আরেকজন বলতেছে বলছে, ব্যাপারটা। রিফাত আল মাহমুদ হ্যাঁ, শান্ত, যে মিরাজ ব্যাপারটা বলছে যে মানে এখানে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল আছে ওটার কথা মেবি সে বলছে, সেখানে তো পসিবল, সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট না, আছে। এখানে তো ফাঁসির বিধান আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ফাঁসির বিধান আছে। কি বলো, শাহবাগের মতো এত বড় আন্দোলন হইলো মানুষের ফাঁসি দেওয়ার জন্য। সেটাই, কাদের মোল্লার ফাঁসি এই যে ভাই এটাই ডিরেক্টলি বলতেছিলাম, বুঝছেন ভাই, আপিল ডিভিশনের রায় ভাই আমি এটাই বলতেছিলাম আপনার, এখন যদি একটা বিচার কাজ শুরু হয়, আমি আপনি তো দূরে শাহবাগে যাব, যে যারা যারা আমার ভাই বোনরা মারছে ওদের সবাই হ্যাঁ, ফাঁসি দাও। এখন কোর্ট কিন্তু 100% অটোমেটিক্যালি একটা প্রেসারে থাকবে। এই কারণে 100%। হ্যাঁ, এই কারণে কিন্তু এই টাইপের বিচারগুলো নিউট্রাল ভেন্যুতে হইলে মনে করেন যে অ্যাটলিস্ট আমরা মনে করেন যে এই যে বলে না যে শয়তান যখন সবগুলো শয়তানরা মারছিল, তারপরে হুম, বলছিল যে আর তো শয়তান দেখতেছি না, তারপরে খোদা হুম, বলতেছিল না আরেকটা শয়তান আছে। কেউ তো হুম, শয়তান মারতে মারতে নিজে শয়তান হয়ে গেছে। বিষয়টা যেন এরকম ওইটাই। না হয় আর কি, যে আমরা না, না, আমার তালিমদের আমার সোজা কথা করতে হচ্ছে কি, গিয়ে নিজেরা যেন হুম, তালিমে পরিণত না। না না ভাই, আমার একটা জিনিস, একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে একটা জিনিস চিন্তা কর। এখানে হচ্ছে কি আমার কাছে লাগে, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ মব জাস্টিসে পরিণত নিতে পারে, লাইক মব জাস্টিস হচ্ছে গিয়ে কাইন্ড অফ পরিণত হইতে পারে, এটা কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে। আর বাংলাদেশের মানুষ এখন দেখ, প্রত্যেকটা জিনিস, এটা আমার কাছে খুবই খারাপ এবং আশঙ্কাজনক লাগতেছে যে আপনারা কোনো কিছু এখন ডিউ প্রসিডিউরাল লতে যাচ্ছেন না। আপনারা সবকিছু হচ্ছে না গিয়ে, না হেই ফোন দিচ্ছেন, হেই আজকে এখানে ধরতে হবো, এটা ধরো, হে ফোন দিচ্ছেন আপনি এখানে ধরতে হবে, দিস ইজ নট এ রাইট সিস্টেম টু ওয়ার্ক উইথ। কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে কি তখন পার্সোনাল ভেঞ্জেন্স এর যে জিনিসটা আছে, সে ফর এক্সাম্পল আমার বিরুদ্ধে কারো পার্সোনাল ভেঞ্জেন্স আছে, এখন আমার কেউ দেখতে পারে না, দুই চোখে তো সোলাবেন শকুনের বাচ্চা আমার দেখতে পারে না, শকুন বাচ্চা আমার নামে এখন মামলা করবো যে তুই আমার নামে এত খারাপ খারাপ কথা বলছিস কেন। তো এখন হচ্ছে আমার বাপ মারে দৌড়া দৌড়া জোরে কিছু একটা করে দিল, সে ফর এক্সাম্পল মব জাস্টিস। আমি বলছি মব জাস্টিসটা আমাদের কখনোই এটা কাম্য না। এজ এ লয়ার বলতেছি, এজ এ শিক্ষক বলতেছি, এজ এ ছাত্র হিসেবে বলতেছি, মব জাস্টিস কখনোই আমাদের কাম্য না। কিন্তু একটা জিনিস কি, এই যে আন্দোলনটা যে এইভাবে সুন্দর করে হচ্ছে, দিস ইজ এ রাইট চেঞ্জ। এটা হচ্ছে আমার কাছে লাগে তামিল মুভির মতো, বুঝছিস? তামিল মুভিতে দেখোস না যে এটা করবো সেটা করবো, এরকম একটা জিনিস, বুঝিস না? তো তামিল মুভির মতো হয়ে গেছে বাংলাদেশের অবস্থা। এখন কেউ কিছু বললে ডিরেক্ট যায় ধরো এরে, মারো এরে। আজকে একটা ঘটনা ঘটলে আমার কাছে খুব ভালো লাগছে। আমার কথা হচ্ছে, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে আমেরিকার মতো এরকম একটা মানে বিধর্মী দেশে আমি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ মিস করি না আল্লাহর রহমতে। একটা জিনিস বলতেছি, ইসলাম নিয়ে ইসলামোফোবিয়া যে বাংলাদেশের মানুষের ভিতরে ছড়ানো হয়েছে,
এটার একমাত্র ইন্ধনদাতা ছিল যে ফ্যাসিবাদী সরকার। ইসলাম মানে হচ্ছে গিয়ে জঙ্গি, ইসলাম মানে হচ্ছে গিয়ে এই, ইসলাম মানে হচ্ছে সেই। এটা নিয়ে আমাদের অনেকেই কথা বলে না। আরেকটা বড় জিনিস সেটা আমি পয়েন্ট আউট করতে চাই, অনেক বড় একটা জিনিস। আমাদের আন্দোলনে ছাত্র ছিল, শিক্ষক ছিল, ইউনিভার্সিটি ছিল, স্কুল ছিল, কলেজ ছিল, কিন্তু একটা পার্টিকে কেউ কথা বলছে না, সেটা হচ্ছে মাদ্রাসাদের নিয়ে কেউ কথা বলে না। নো ওয়ান টক অ্যাবাউট মাদ্রাসা পিপল, নো ওয়ান টক অ্যাবাউট দোজ পারসন হু কল্ড ইন, হু বেসিক্যালি কিলড ইন ফ্রম মাদ্রাসা। তো আমাদের কথা হচ্ছে এই জিনিসটা আমরা কেন করছি না, কারণ হচ্ছে কি আমাদের ওই মাইন্ডসেট, মাদ্রাসা মানে হচ্ছে গিয়ে জঙ্গি, মাদ্রাসা মানে হচ্ছে গিয়ে মানে ধর Negative. কোনো একটা কিছু নেগেটিভ জিনিস। এই জিনিসটা ছড়ায় হচ্ছে কি আমাদের মধ্যে একটা বিশাল লেভেলের একটা মানে ধর্ম সম্বন্ধে একটা ফারাক নিয়ে এসছে। আজকে ঢাকা ভার্সিটিতে যে লোকটা, যে ব্যক্তিটা বলছে যে কোরআন পড়া যাবে না, ওই ব্যক্তিকে কিন্তু দিন কোরআন পড়াইয়া এবং মনোযোগ ধরাইয়া পদত্যাগ বলতে করেছে পারেছে। ফ্রম জাস্টিস, বাট ইটস এ গুড এক্সাম্পল। কিন্তু কথা হচ্ছে এরকম না যে এখন জায়গায় আসাদুজ্জামান কামাল যে নিয়ে যায় শাহবাগে যায় ঝুলাই দিব, এটা কখনো পসিবল না। আমি এটা চাই না। এটা আমি জানি না মানুষ চায় কিনা, নিচে কমেন্টে জানালে হবে যে আমরা এটা ফাঁসিতে ঝুলাই দিব। ইটস নট পসিবল। আপনি আপনি হচ্ছেন কি মানুষকে চাইলে ফাঁসিতে ঝুলাতে পারবেন, এটা কখনো পসিবল না। আর একটা জিনিস নিয়ে এখন আমি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ, এই যে নতুন বাংলাদেশ, সেটা কিভাবে গড়ে উঠবে সেটা নিয়ে তোমাদের আসলে কি মানে চিন্তা ভাবনা কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? কিভাবে এই যে এত লোন করলাম, আমরা এত টাকা লোন হলাম, এটা নিয়ে একটা কাহিনী বলবো, লোনের কাহিনী বলবো। সেটা হচ্ছে গিয়ে একটা রিপোর্ট আসছিল, সেটা হচ্ছে $193 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত 15 বছরে, 15 ইয়ার্স, $193 বিলিয়ন। সো $193 বিলিয়ন হচ্ছে গিয়ে যিশু খ্রিস্ট জন্মের পর থেকে আজ আজকে হচ্ছে গিয়ে পৃথিবীর বয়স হচ্ছে প্রায় 7 লক্ষ দিন। এই 7 লক্ষ দিন প্রতিদিন যদি 2.5 কোটি টাকা করে বাংলাদেশ আমরা পাচার করি, 2.5 কোটি টাকা করে, তাও এই 15 বছর যত টাকা পাচার হচ্ছে ওটা সমান হবে না। এবার চিন্তা কর কি লেভেলে লুটপাট করছে শেখ হাসিনা সরকার। ভাই এখানে জিনিসটা লুটপাট। এখন আমরা কিন্তু ভাই একসময় প্রেস করতাম যে ইনফ্রাস্ট্রাকচারাল হ্যাঁ, ডেভেলপমেন্ট হইতেছে, বাট এখন হ্যাঁ, ভাই আমাদের কাছে এমন মনে হইতেছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছিল ওই যে কালো মানুষ সাদা করার একটা প্রসেস। যে অবশ্যই ইটস উপরে নট উপরে লাইক, দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করার জন্য আমি করতেছি না। আমি করতেছি কারণ আমার টাকা দরকার। আমি এখন টাকা পাঠাবো বাইরে, এ কারণে আমি একটা হুম, ইয়া বানাবো, একটা ইনফ্রাস্ট্রাকচার বানাবো। আমার হুম, এখন টাকা দরকার, আমি এই কারণে এই একটা প্রজেক্ট হাতে নিব। হ্যাঁ, ওদের হুম, যত ভালো কাজ ছিল, যা ইয়া ছিল, মানে এত বাজেভাবে এগুলোর হ্যান্ডেল করছে। আর আরেকটা জিনিস আমার মাথায় আসছে, একটু আগে ভাই আপনি বলতেছিলেন বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের কথা। আপনার মনে আছে যখন শেখ হাসিনা বলছিল যে আমরা তো মনে করেন যে কাউকে রাজাকার বলে নাই, সেই মানে ওনারা লোকেরা যখন বলতেছিল যে আমরা তো Correct. কাউকে রাজাকার বলি নাই, আমরা বলতেছি যে কথায় কথায় এরা আসছে। বাট এট দ্যাট হুম, মোমেন্টে কিছু মিনিস্টার কি করছে জানেন ভাই? হুম। কি করছে এরকম তারেক ভাইয়ের মতো এরকম স্টপ হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নাই, ও আসুক আর কি। আমার কথা হচ্ছে কি ও যেটা বলতে চাইছে আমার কাছে বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মিনিস্টাররা অনেক বেশি স্টপ ছিলেন, ওনারা তেমন কিছু বলেন নাই। এটাকে একটা কারণ হচ্ছে কি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা কিছু জাতিগতভাবে মিনিস্টার করতেছিল ভাই আপনার এরকম যে, হুম, ভাই মনে হয় কারেন্ট চলে আমি কি গেছে। অডিবল? হ্যাঁ অডিও হ্যাঁ, ভাই বল আপনি বল অডিয়েবল। বল। হ্যাঁ ভাই, কিছু মিনিস্টার বলতেছিল যে যত আছে রাজাকার তাড়াতাড়ি বাংলা ছাড়। এই যে হুম, কথার মাঝখানে যে একটা ফাঁকটা, যে আওয়ামী লীগ যে এই সুযোগটা নিবে যে ভাই আমি তো হুম, তোমাদেরকে রাজাকার বলে নাই, এই জিনিসটা হুম, নষ্ট করে দিচ্ছে মিনিস্টার গুলো। আপনি খেয়াল করবেন হ্যাঁ, ওরা পোস্ট দেওয়া শুরু করছিল, তুই রাজাকার, এই রাজাকার, এই রাজাকার। মানে শিক্ষামন্ত্রী নোবেল অরাজনৈতিক বলছে লোকে ডিরেক্টলি। রাজনীতি করতে গেলে অনেকে বলছে, শুধু উনি না, মানে অনেক, মানে আমি অনেকগুলো পোস্ট দেখাইতে পারবি। আমি এটা নিয়ে বলবো, এটা নিয়ে বিশদ বলবো, তুই বল শেষ কর, আমি এটা মানে বলবো বিশদ। অরাজনৈতিক মানুষ ভাই, অরাজনৈতিক মানুষ ইয়া করতে গেলে, রাজনীতি করতে গেলে যে একটা লেজে গোবর, এটা মনে হয় যে ভালোভাবে দেখা গেছে। এবং আমি মনে করি আমাদের যে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো এটা থেকে শিক্ষা নেওয়ার ভালো কিছু আছে। যে ভাই যারা অবশ্যই। রাজনীতি করে পলিটিক্যাল, নিজের তো আমার ভাই ব্রাদার দেওয়ার জন্য পলিটিক্যাল অফিস হোল্ড করাই, এটা আমার পতন না, এটাই আনবো মনে করেন 100-100। এটাই। আমি তোর জিনিসটা আমি একটু সবিস্তারে যদি বলি, একদম সবিস্তারে যদি বলতে চাই, তোর যে ফ্যাক্ট আছে সেটা বলি। বাংলাদেশের যে আন্দোলন হয়েছে, এটা অনেকে বলে বিপ্লব। কখন এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। এটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান, আমি 100 বার বলবো এটা গণ অভ্যুত্থান। এবং কি গণ অভ্যুত্থানের ইন্ধন দাতা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে গিয়ে সরকারের মন্ত্রী মিনিস্টার লেভেলের লোক। কিভাবে বলি, ফার্স্ট অফ অল শুন। সেটা হচ্ছে গিয়ে এক নাম্বার কথা হচ্ছে গিয়ে শেখ হাসিনা খুবই পছন্দ করতেন তাকে সবসময় সারাদিন তালাতালি করবেন, তারা সবসময় তেল দিবেন মাথার মধ্যে, এরা খুবই পছন্দ করতেন। এই জন্য কিছু ওই এটা বলে যে মেরুদণ্ডহীন ধ্বজভঙ্গ কিছু সাংবাদিকরা নিয়ে গেছে। ওটা হচ্ছে কি ফাহাম আব্দুল সালাম ভাই, আমার গুরু ফাহাম অলওয়েজ আব্দুল সালাম ভাই ভাষা বলতে হয়, ডেসপিকোল মাদার চোদ্দকে নিয়ে গেছে ইয়েতে, গণভবনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হচ্ছে কি ওদেরকে নিয়ে বলা হয়েছে যে এই সেই।
একটা প্রশ্ন করছেন, উনি প্রশ্নের উত্তরটা দিয়েছেন কিভাবে? উনি প্রশ্নটা উত্তর দিয়েছেন তেলার সাথে তেল মিশিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন, শেষ, আগুন লাগছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি এরপরে শুরু করছেন হচ্ছে কি আমাদের নফেল ভাই শুরু করছেন, আমাদের আসাদুজ্জামান খান শুরু করছেন, আমাদের আরাফাত শুরু করছেন, আইনমন্ত্রী শুরু করছেন, সবগুলো শুরু করতে পারে। এখন এটা হচ্ছে কি এটা সবচেয়ে বড় বড় যে টার্নিং পয়েন্টটা ছিল আমার কাছে মনে হয় আন্দোলনের এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে যেদিন, ওই দিন হচ্ছে কি দেখ ডেথ নোট পড়ছি, ওই দিন হচ্ছে শেখ হাসিনার ডেথ নোট লেখা হয়ে গেছে গা। সেদিন যেদিন হচ্ছে কি ওবায়দুল কাদের বলছে যে আমাদের ছাত্রলীগ এটা এটা দমন করবে, আমাদের ছাত্রলীগ এটা দমন করবে, সেদিন এই আন্দোলন দাফন হয়ে গেছে গা। এই আন্দোলন সেদিন থেকে দাফন হয়ে গেছে গা। এটা যে বলা গেছে যে আন্দোলন সবাই শেষ, ইটস ডান। ছাত্রলীগ দমন করতে নামলো, শহীদ আমাদের আবু সাইদ ভাই শহীদ হলো। এরপর আমি ভাবছিলাম যে না কিছু হবে না, আন্দোলন আন্দোলন চলতেছে, ঠিক আছে চলবে, এটা কোন রকম চলবে চলবে চলবে, আমাদেরটা চলবে। কিন্তু 18 জুলাই এই যে মানে 17 জুলাই ক্র্যাকডাউন করার পরে 18 জুলাই যে আমি আমার সেলুট জানাতে চাই আমার প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং আমার শিক্ষার্থীদের। কারণ হচ্ছে গিয়ে 18 জুলাই ব্র্যাক ইউনিভার্সিটি, ওয়েস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এরপর হচ্ছে কি নর্থ সাউথ ইউনিভার্সিটি, ডেল্টা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, অনেক উত্তর অনেক ইউনিভার্সিটি যা করছে, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। সেলুট আপনাদের সবাইকে। কিন্তু হচ্ছে এটা যদি না করতো আমরা এই আন্দোলন কোনো দিকে যেত না। ইট ওয়াজ গোয়িং নোয়ার, ইট ওয়াজ গোয়িং নোয়ার। এই ক্র্যাকডাউনের পরে হচ্ছে সরকার পুরো যে উই আর ডান, উই আর ফিনিশড। দেন হচ্ছে কারণ ভাই হ্যাঁ যখন পাবলিক ইউনিভার্সিটি গুলোর হল বন্ধ করে দিল, পাবলিক ইউনিভার্সিটি হ্যাঁ স্টুডেন্টরা কিন্তু পাগল হয়ে গেছে, আমি কোথায় উঠবো সেটা নিয়ে তারা ডিরেক্টলি পাগল হয়ে গেছে। তখন হ্যাঁ কেউ আশাই করে নাই যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা নামবে মাঠে, কারণ এটা কিন্তু ওদের কোনো এখানে কোনো ওদের মানে একটু চাওয়া পাওয়া নাই, ওরা কোটা দিয়ে দে ক্যান ডু নাথিং, তারা তো বেশিরভাগই সরকারি চাকরির দিকে যাবেও না প্রাইভেট ইউনিভার্সিটি গুলো। অবশ্যই অবশ্যই। কিন্তু অবাক করার মতো হচ্ছে ব্রাক এনএসসি ওরা যেভাবে করে করছে এবং সব প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এগিয়ে আসছে। এই জিনিসটা যদি সেদিন না হতো তাহলে কিন্তু দেখা যেত আন্দোলনটা স্থগিত হয়ে গেছে একদম সেই দিন 100%। অফ আমি হয়ে যেত। 100% বলতেছি না এটা ভাই, একটা জিনিস, এটা আমি যখন এখানে ভাই আমি যখন দেখলাম যে হেলিকপ্টার দিয়ে ওদের পুলিশকে সেভ করতে হইতেছে ব্রাক ইউনিভার্সিটির মতো একটা জায়গা থেকে, ইফ আই এম নট রং, তখন হুম ভাই মানে বোঝা হয়ে গেছে, মানে একটা জিনিস আছে না যে আমরা বুঝে অস্ট্রেলিয়া জিতছে, এখন জিনিসটা দেখবো যে ইন্ডিয়া কতক্ষণ ম্যাচটা টিকে থাকতে পারে। মনে করেন যে 2015 ওয়ার্ল্ড কাপ দেখেন এম এস ধোনি অনেকক্ষণ ব্যাটিং, বাট আমরা মনে করেন যে 20 ওভার কি 16 ওভার খোঁজ খবর পেয়ে গেছি এই ম্যাচ অস্ট্রেলিয়া জিততেছে, ইন্ডিয়া ইজ ডান ফর। তো ওই যে আবু সাইদ যখন মারছে যখন এই অঘটন গুলো ঘটাইছে, আমি জানি না আপনাদের কথা, আমি কিন্তু মানে এখন খেলাটা কত নিয়মের কারণে ওরা তো চেঞ্জ করতে পারবে, বাট করতে পারবে না। আমরা মনে করতাম যে মরণটারে ভাই পোলাপান ভয় পায়, ঠিক আছে, মরণের ভাই পোলাপান একটু ভয় পায় না, কারণ at that time আমাদের উপরে রেসপন্সিবিলিটি খুবই কম। আপনি যখন দেখবেন আপনার ডাইনামামে দুই একটা বন্ধুর আবার বলে ঠিক হইতেছে না, একটু ফুটে হইতেছে বা কি হইতেছে, আপনার ভাই সাহস যে কোন লেভেলে যাবে এটা যারা গেছে ওরাই জানে। মানে এরপরে হ্যাঁ কিছু আমাদের নাই, এটা অনেক বেশি এরপরে আমার ভয় পাওয়ার কিছু নাই। না অবশ্যই। মরণের ভয় পাই না, আমরা যদি বুলেটটা পাই, যে বুলেটটা আমার হিট করতে পারে আমি ব্যথা পাইতে পারি। যখন আমি দেখতেছি আমার আশেপাশের মানুষ বুলেটটা ইজিলি নিতেছে, নাও ইউ আর ডান ফর। আপনার একটা ভিডিও দেখছেন মনে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন এটা পুলিশ অফিসার যে স্যার হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ যায় না, কারণ সেটআপ হয়ে গেছে ভাই, তুই আমার ঠিক আছে। তো ওই মুভমেন্টটা না বোঝায় ইভেন যখন ভাই ইন্টারনেট ছিল না, আমি এতে বসছিলাম, মানে কয়েকবার বসার মধ্যে বিকালের দিকে, মনে করেন আমার একটা বন্ধু আছে, তো বন্ধুর মধ্যে তো বিএনপি আওয়ামী লীগ নেই, বন্ধু তো বন্ধু। তো বলতেছে যে আন্দোলনটা তো আটকে ফেলাইছে, আমি ওর ওই জায়গায় বসে বলছিলাম, হ্যাঁ, যে বন্ধু মানে দ্যাট পার্টিকুলার গভর্নমেন্ট ইজ ডান ফর, এখন এটা দেখা যাবে যেটা কবে শেষ হয়, কয়েকদিন আগে না কয়েকদিন পরে। হ্যাঁ, সে হয়তো বা শুনবে, সে হয়তো দেখতেছে, তার মধ্যে গাই থাকে, কারণ রাখতে পারবো না মানুষ, ঠিক আছে। আর যখন অনলাইন ছিল পার্টি গুলো, ওদের বিভিন্ন সংগঠন গুলো একটু একটু করে সবাই দেখতেছে। আমরা সব বলে শুনছি সিলেটে, তারপরে বিভিন্ন অঞ্চলে কিন্তু ইন্টারনেট নাই, বাট চলতেছে একটু করে, মানে এই জিনিসটা ছিল। আর কফিনে শেষ প্যারেকটা তো মারছে, মনে করেন এটা মানুষকে নিয়ে গেছে, সেটা দাঁড়াই গেছে, মানে খেলা মনে করেন যেমন বাজেভাবে শেষ হয়েছে। হ্যাঁ, ওই দিন একটা ইয়েতে দেখতেছিলাম, একটা আপনার যে রাজনীতি বলতেছে যে যদি যদি বিএনপি
বিএনপি অন্য কোনো ভাবে হয়, মানে কোনো গণ অভ্যুত্থান হয়, আওয়ামী লীগের অবস্থা খুবই বাজে। 2022-21 দিকে একটা ইন্টারভিউতে দেখছিলাম, আমি লিটারালি এটাই হয়েছে। ঠিক আছে, ওটা বিএনপির মানুষ এসে সেফ দিতে হয়েছে যে ভাই ওগুলোর মারিস না, থানাতে আগুন দিস না, এরা আমাদের ভাই ব্রাদার। হ্যাঁ, কারণ কি মানুষের যখন রাগ বাইর হয়, বিএনপির যে আছে হ্যাঁ নিজে ভয় আছে, একটু পর ওরা নিয়ে পিঠা লাগায় মানুষ। ঠিক আছে, তো না আসলে আওয়ামী লীগের বাজে অবস্থা হয়েছে। আসলে আমরা এটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু কথা হচ্ছে একটা জিনিস বলি, একদম অনেস্টলি বলি, সম্পূর্ণ সবকিছু সাম আপ যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আন্দোলন প্রথমে থেকে এটা কখনো কোটা আন্দোলন ছিল না। আমি যদি বলি একদম সত্যি কথা, কেউ বিশ্বাস করছিস কিনা আমি জানি না, এটা কখনোই কোটা আন্দোলন ছিল না, এটা কখনোই কোটা আন্দোলন ছিল না। কারণ হচ্ছে গিয়ে এর আগেই এর আগেই এর আগেই অনেকগুলো ঘটনা হয়েছে, যে ঘটনাগুলো হচ্ছে কি এই জিনিসটার উদ্রেক করছে। আমি বলি এটা হচ্ছে কি, আমি বলি এটা হচ্ছে কি আমাদের, আমি সাংবাদিক নামটা মনে নাই, উনি উনি আমার পরিচিত সাংবাদিক, বাট আমার মনে না, মনে আসতেছে না। জুনিয়র সাহেবের সাথে ওনার একটা ইন্টারভিউ ছিল তৃতীয় মাত্রাতে। তৃতীয় মাত্রা হচ্ছে বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে ভালো জিল্লুর রহমান। সেলিব্রেটেড একটাই হয়েছে। উনি কিছুদিন আগে একটা জুনিয়র সাহেব ভাইয়ের সাথে একটা ইয়ে করছে, আপনার টক শো করছে, ওখানে একটা কথা বলছিল, আওয়ামী লীগ হচ্ছে গিয়ে 15 বছর শাসন করছে, কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা বিপ্লবের মুখোমুখি কখনো হয়নি। আওয়ামী লীগ তার প্যারকে কখন, তার এখানে তার মানে কফিনে প্যার কখন গাচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন হচ্ছে গিয়ে 2018 সালে না, কত লাস্ট নির্বাচন কত সাল হয়েছে রে রাব্বি? লাস্ট নির্বাচন কত সাল হয়েছে? লাস্ট নির্বাচন 23-এ। হ্যাঁ লাস্ট নির্বাচন 23-এ যখন একটা এই বঠিন বছর একটা রাজনীতি করলো, কঠিন একটা রাজনীতি করলো। এরপরে কিন্তু দেখ, বিশ্বের প্রত্যেকটা বিশ্ব, যেমন আমেরিকা কিন্তু প্রচুর চেষ্টা করছে যে আমি এই সরকারটাকে, এই গণতন্ত্র সরকারকে সরাই দিতে অনেক চেষ্টা করছে। তারা একটা ভোটহীন রাজনীতি করলো, রাতের চুরি করে ভোট করলো, নাম্বার ওয়ান। নাম্বার টু জিনিসটা বলি, আমি 1971 সালে ফিরে যেতে চাই। আমি একটা কানেক্ট করবো, একটা ভালো করে মনোযোগ দিয়ে শোন। সেটা হচ্ছে কি 1971 সালে যুদ্ধ হয়েছে, কিন্তু জানিস ঢাকাকে কেউ কোনোদিন অ্যাটাক করতে পারে নাই। ডু ইউ নো দ্যাট? ঢাকা কোনোদিন অ্যাটাক হয় নাই। ঢাকা ডিসেম্বর গেরিলা মাস ওয়ারফেয়ার পর্যন্ত, ছাড়া, এক্সেপ্ট ঢাকা গেরিলা ওয়ারফেয়ার। কখনোই অ্যাটাক হয় না। ডিসেম্বর মাস পর্যন্ত ঢাকা ওয়াজ নেভার অ্যাটাকড। কখনো অ্যাটাক না ঢাকা। কিন্তু এই আন্দোলন ঢাকা ধ্বংস করে দিয়েছে। ঢাকা ধ্বংস হয়ে গেছে আর্মি আন্দোলনে। এন্ড দিস ইজ দ্য মেইন পয়েন্ট, যে একটা স্ট্রং হোল্ড, একটা দুর্গ যদি ধ্বংস হয়ে যায়, পতন অনিবার্য। এই দুর্গটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই কারণে হচ্ছে পতন অনিবার্য হয়ে গেছে। আমি এটা বলতেছি না যে এত যে আর্সন হয়েছে, অগ্নি সন্ত্রাস হয়েছে, এরপরে আগুন লাগাইছে, এগুলোর পিছনে অনেক হাত আছে। যেমন আমি এটা গুজব হতে পারে, বাংলাদেশে এখন সবই গুজব, এরকম গুজব হতে পারে মেট্রো রেলে আগুন লাগাইছে নাকি শাহজাহান খানের লোকেরা, এরপরে হচ্ছে গিয়ে বিটিভিতে আগুন লাগাইছে নাকি বিটিভির মহাপরিচালক, কারণ হচ্ছে তার 25 কোটি টাকা দামে 25 কোটি টাকার একটা দুর্নীতি আছে তার বিরুদ্ধে, হ্যাঁ, তার বিরুদ্ধে এটা দুর্নীতি মামলা আছে। সে নিজে নিজে আগুন লাগাই দিচ্ছে হচ্ছে কি মানুষের নাম দিয়ে। কারণ হচ্ছে গিয়ে না হলে মানুষ কিভাবে বের হয়েছে গায়ে তাদের, বিটিভিতে প্রচুর মানুষ কাজ করে, ওরা এত তাড়াতাড়ি বের হয় কিভাবে? এটা হচ্ছে গিয়ে একটু প্ল্যানিং ছিল এটা। প্লাস হচ্ছে গিয়ে একটা জিনিস, সেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে গিয়ে ঢাকা যখন নিউট্রালাইজ হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা পোর্শন, ইউনিয়ন পরিষদ পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই আন্দোলনের একটা শিখা গেছে। এটা কিন্তু 1971 সালে গ্রাম পর্যায়ে যুদ্ধ হয় নাই। গ্রাম পর্যায়ের কোনো যুদ্ধ নয়, মফস্বল পর্যায়ে যুদ্ধ হয়েছে। রাজনীতির কোনো যুদ্ধ হয়নি। তো যুদ্ধ যদি বলি আমরা, যুদ্ধটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে গেছে। ইউনিয়নের একটা ছোট বাচ্চা মিছিল দিছে যে আমরা হচ্ছে কি ভাই হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, হচ্ছে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। দ্যাট ওয়াজ লাইক, এটা দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থান ছিল, ইট ওয়াজ নট এ বিপ্লব। কারণ বিএনপি, আমি বলি, আমি আমি আমার ফ্যামিলিগতভাবে আমার পুরো পরিবার হচ্ছে আওয়ামী পন্থী পরিবার ছিল, কিন্তু আমার বিএনপি টিএনপি কোনো কিছু আমার মধ্যে, আমি কোনোদিনও বিএনপি এবং জামাত এদেরকে আমি একদম ডিরেক্ট কথা বলতেছি, আই এম মেকিং ভেরি ক্লিয়ার, আই এম নট সাপোর্টিং দেম। ইফ দে শো সামথিং দ্যাটস ইন দ্য ফিউচার, বাট হচ্ছে কি আই নেভার সাপোর্ট দেম। বাট বিএনপি জামাত যেভাবে এটা আন্দোলনের একটা দায়িত্ব নিতে চাইছিল লাস্টে এসে, আমি একটা জিনিস, এটা খুবই খারাপ লাগছে যে তারা এটা নিজের কারে নিয়ে দিচ্ছে যে আমরা খুন নিছি, আমরা করছি। দ্যাট ওয়াজ নট ট্রু, এটা উচিত হয় না, এটা খুবই খারাপ হয়েছে। কারণ হচ্ছে এটা সম্পূর্ণ জনগণের এবং সাধারণ ছাত্র জনতার আন্দোলন ছিল। এই কারণেই এই এত বড় একটা স্বৈরাচারকে আমরা সরাতে পারছি। দ্যাটস দ্য পয়েন্ট। এখন আমি আরেকটা না জিনিস কথা বলতে চাই। এখানে হ্যাঁ, ভাই, এই যে হ্যাঁ, বিএনপি জামাত যে আন্দোলনটা নিজের দিকে নিয়ে নিতে, বিষয়টা এরকম বললে 100% মনে হয় ঠিকও হবে না। আমরা কিন্তু ভাই হুম, বিএনপির এবং জামাতের অনেক কর্মীকে আমরা দেখছি, বা অনেক মানে নেতৃস্থানীয় লেভেলের মানুষরা ছাড়াই করতে, জাস্ট হুম। আন্দোলনের পরে ওরা নেগেটিভ গুলা চেঞ্জ করতে চাইছিল যে আমরা মানুষ মরছে, ওকে, দ্যাটস আ গুড পয়েন্ট। আন্দোলনটা আমরাই দ্যাটস আ গুড করছি। পয়েন্ট। হ্যাঁ, আমরা কিন্তু হুম, দেখছি, হ্যাঁ রাব্বি দেখছো কিনা হুম। জানি না, আমরা নিউজে দেখছি ইভেন থানা লেভেলের মানুষকেও জামাত ছাড়াই করে ফেলছে। বিএনপির অনেক মনে করেন যে কেন্দ্রীয় লেভেলের নেতারাও ছাড়াই করে ফেলছে, যখন এই জিনিসটা ওরা ডিমিন করতে গেছে, যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা। হ্যাঁ, হ্যাঁ, আমি এদিকটা দেখি আমি মনে জামাত করি থেকে যে ভাই একজনকে যে ডিরেক্ট রোকন একজনকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। যে
যে কিন্তু ভাই কেন্দ্রের যে নেতৃস্থানীয় লোকদের বিষয়টা এটা আমরা মনে করি অ্যাপ্রিসিয়েট করতে পারি যে দে অ্যাটলিস্ট রেসপেক্ট দ্যাট পার্টিকুলার ছাত্র জনতার অভ্যুত্থান, ঠিক আছে? এই জিনিসটা আমি Okay. ওদের মধ্যে দেখছি আর কি। আর যাক, এখানে এটা- আস্তে এটা আস্তে একটা ভাই good মজার move. একটা কমেন্ট আসছে, এখানে ভাই মজার একটা কমেন্ট আসছে যদি দেখায় আপনার, এই যে হুম। এই যে দেন হাসিনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম হিসাবে ভারতে নথিভুক্ত করলে আমাদের এক্সট্রাডিশন ল কাজ করবে না। 2016 সালের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ফার্স্ট পোস্ট এর পালকি শর্মার কথা শুনে মনে হলো ভারত তাই করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কি করার আছে তাকে ফেরত আনতে? আমার পার্সোনালি মনে হয় না ভারত তাকে অ্যাসাইলাম দিবে, পলিটিক্যাল অ্যাসাইলাম। দে আর আমারও ভেরি ভাই মাচ মনে ট্রাইং। হয়। তাদের জয়শঙ্কর কিন্তু ভেরি মাচ ট্রাইং যে যেন বাইরে কোথাও পলিটিক্যাল asylum হয়, হ্যাঁ। এখন ভাই ভারতের এখন মধ্যে এমন হয়ে গেছে। এমনি জিনিসটা হলো যে ভাই এখন এই জিনিসটা নিয়ে আমি বুঝি না কংগ্রেস কোনো রাজনীতি করতেছে না এই জিনিসটা নিয়ে। আই ভেরি মাচ ওয়ান্টেড কংগ্রেস টু ডু সাম রাজনীতি উইথ দ্যাট পার্টিকুলার টপিক, যে একটা হুম। দেশের মানুষ আপনারা একটা নেতারা রিজেক্ট করে দিতে আপনারা কেন দিচ্ছেন? আর ভারতের একটা ভুল ছিল ভাই এত বছর, আমি জানি না আপনারা দেখছেন কিনা বা আপনারা কেমনে ফিল করেন, আমি একটা ছোট মানুষ হিসেবে বলতে পারি ওরা ভাই সবার সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতেছে। এটা খেয়াল হ্যাঁ করছেন হ্যাঁ কিনা হ্যাঁ জানি না হ্যাঁ, আমি, ওরা আশেপাশে সবার সাথে খারাপ নেইবারে সম্পর্ক তৈরি হয়ে যেতেছে। নেইবারে সবার হ্যাঁ, সাথে খারাপ এবং সম্পর্ক। এত বছর ওদের ফরেন পলিসি ভারতের মানুষগুলা নিজেদের ফরেন মিনিস্টার এত প্রমোট করতেছে, নিজেদের ইয়ারে প্রাইম মিনিস্টার এত প্রমোট করতেছে, বাট ওরা না মানে নেতৃস্থানীয় মানুষের সাথে সম্পর্ক করতেছে। বাংলাদেশের মানুষের সাথে যদি ভারতের সম্পর্কটা হইতো তাহলে কিন্তু ভারতের সাথে এভরিথিং ইজ অলরাইট। ওরা কি করছে, একটা নেতৃস্থানীয় মানুষের সাথে সম্পর্ক করছে হু ইজ নট ইভেন ইলেক্টেড, ঠিক আছে? Correct. তো এখন শেখ হাসিনাকে যখন বাংলাদেশিরা বিতাড়িত করছে, এখন বাংলাদেশিরা কিন্তু ভারতকে দায়ী করতেছে যে ভাই তোমরা এত বছর এরকম একটা আনইলেক্টেড গভর্নমেন্টে তোমরা ব্যাক আপ করছো। ইভেন Definitely. নিউজও বাইরেছে যে আমেরিকারে নাকি ভারত বিভিন্ন ভাবে প্রেশার দিচ্ছিল যে ভাই এই 24-এর ইলেকশনে পার্টি গুলোকে নিয়ে কিন্তু ভারতের হাই কমিশনাররা ইলেকশন এখন ইয়া হইলো করতে ভালো একটা কথা শাকিল ভাই, আমরা কিন্তু আওয়ামী লীগকে দোষ দিতেছি যে বাকি যত দল আছে এতদিন যে হ্যাঁ। ওরা সুবিধাভোগী ছিল আওয়ামী লীগের, জাসদ, মানে জাতীয়ভাবে বাসদ, বেইমানি করছে। হ্যাঁ, অনেকগুলো ওরা যে জাতীয়ভাবে বেইমানি করছে, আমি মনে করি ভাই শুধু আওয়ামী লীগের না, এদের দল যদি বিচার হয় তাহলে তো 100% এই 14 দলের বিচারটা সবার আগে আসা উচিত, ঠিক আছে? 100% আওয়ামী লীগকে ভাই। বাদ দিয়ে 14টার আলাদা আগে বিচার হওয়া উচিত। ভাই আমি একটু আমি- একটা কথা মনে করে দিতে চাই। হুম। 2 দিন আগেও আপনাদের হয়তো মনে আছে যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, এর মানে নিষিদ্ধের আগে কিন্তু 14 দলের সাথে একটা মিটিং হলো হুম। যে বর্তমান পরিস্থিতি নিয়ে 14 দলের সাথে শেখ হাসিনার প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের মিটিং। তখনও পর্যন্ত কিন্তু ওই জাসদ বাসদ বা 14 দলে যারা আছে ওরা কিন্তু কোনো মানে আন্দোলনের পক্ষে এক ফোঁটা কথা বলে নাই। এমনকি উল্টা মানে ব্যাপারটাকে সরাইতে জামাত শিবির নিষিদ্ধ হ্যান ত্যান এসব নিয়ে তারা ভালোই কথা বলতেছে আন্দোলন শিবিরের এটসেট্রা। তো ওদের আসলে সবার আগে বিচার হওয়া উচিত। এমনকি আপনারা আমার মনে হয় যে ওরা তো হবে। দোষর ছিল না, দোষর ছিল। ওরা তো 15 বছরের দোষর ছিল, ওরাই তো টিকে বিরোধী দলে পাঠায় ইলেকশন করে এই জায়গার মধ্যে ওরা দেখায় ইলেকশন হয়ে গেছে, আমরা বিরোধী দল আমরা এই জিনিসটা এই প্রশ্নটা ওদের যে বেমানি করতে গেলে জেনারেল ইব্রাহিম বলতে ক্যারেক্টার অনেকগুলি সম্মান করে, ওনার নামটা পুরোপুরি আমার ভুল নাই, উনিও শাসী ইলেকশনে যোগ দিল ভাই, ঠিক আছে? ওনাদের ইলেকশন করার কথা ছিল না, মানে মানুষ কিন্তু ডিটেইলে জাতীয় বিমান বলতে একটা আমরা যেরকম মনে করি যে ভাই পলিটিক্যাল পার্টিটা শুধু ক্ষমতা যেতে চায়, আমি পার্সোনালি বিলিভ করি না যে একটা পলিটিক্যাল পার্টির শুধু ক্ষমতা যাওয়াই ওর উদ্দেশ্য হওয়া উচিত, ঠিক আছে? মানুষ কি চাইতেছে, মানুষের সাথে রিজনেট করা, মানুষের সাথে এমপিথেটিক্যালি কানেক্ট করা। আপনারা ভাই এই যে আব্দুর রাজ্জাক স্যারের একটা বই আছে পলিটিক্যাল পার্টিজ অফ ইন্ডিয়া বা পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, এই একটা ওনার থিসিসটা পাবলিশ হয়েছিল আহমেদ সফার যে শিক্ষক, এই জিনিসটার মধ্যে পলিটিক্যাল পার্টিজ গুলোর অনেক পার্সপেক্টিভ নিয়ে উনি আলোচনা করছেন, নট দ্যাট পার্টি ওয়াইজ বাট আপনার কি বলে এটা আমরা বলি না এই যে লেফট রাইট হ্যাঁ সেন্ট্রিস্ট এই টাইপের থিসিস নিয়ে উনি অনেক ভালো আলোচনা করছেন, এগুলো পড়লে বোঝা যায় আর কি। তো এদিক দিয়ে আস্তে আস্তে চিন্তা করলে 14 ঠিক আছে, আমি বাট এদের না, শরীর আমি একটা কমেন্ট ওদের আসছে, একটা ভালো দায়িত্ব লাগছে ছিল ভাই। জিনিসটা। একটা কমেন্ট আসছে ওই একটা, আই থিংক এটা মুবারাত হোয়াট ইজ আহবাব, অনেক সুন্দর নাম, আহবাব। read.
ভারতের ফরেন পলিসি সব জায়গায় ফল করছে এক্সেপ্ট বাংলাদেশ। এখন বাংলাদেশও নাই, এক্সেপ্ট বাংলাদেশ এখন আর নাই, বাংলাদেশে সব জায়গায় ফল করছে। কয়েকদিন আগে মালদ্বীপ থেকে ইন্ডিয়ান আর্মিকে ভাগাই দিল, ইভেন মালদ্বীপে যে প্রেসিডেন্ট হলো তার ক্যাম্পেইনের মূল কথা ছিল ইন্ডিয়া। হুম। এমনকি শুধুমাত্র মালদ্বীপ না, অ্যাকচুয়ালি নেপাল থেকে তারা ফল করছে। ভুটানের নেপালের শ্রীলঙ্কা ছাত্ররাই দখল করলো, শ্রীলঙ্কা ছাত্ররাই দখল করলো। শ্রীলঙ্কাতেও সেম অবস্থা। এদিকে ভুটানের মন্ত্রীরা পাকিস্তান গিয়ে দুই চোখে দেখতে পারেন। মিটিং করতেছে, বলতেছে যে ডোকাল দিয়ে দিবে, চায়নার একটা অংশ, ছোট একটা অংশ ভুটানকে দিয়ে দিবে, এক্সচেঞ্জ করবে, এরকম একটা ব্যাপার চলতেছে। ওদিকে পাকিস্তান চীন তো আগে থেকে চলে গেছে, আফগানিস্তানের সাথে তাদের যা ছিল তাও চলে গেছে, মায়ানমারের আর্মি ক্ষমতা নিয়ে নিল, মায়ানমারের সূচিও চলে গেল, মানে বেচারাদের আশেপাশে যা আছে সব হারাইছে। কিন্তু আপনারা ভাই অবাক হবেন একটা ব্যাপার, ইন্ডিয়ানরা স্টিল কিন্তু তাদের যে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জয়শঙ্কর, তাই কিন্তু অনেক ফ্যান্টাসাইজ করতেছে যে হ্যাঁ জয়শঙ্করের কথাবার্তা আমার এই জিনিসটা অবাক লাগে ভাই, আমার খুবই অবাক লাগে ভাই এই জিনিসটা। মানে হাউতে মানে আমি বিষয়টা না মানে অনেক এরকম মানে দিলে মোহর লাগাই দেওয়া একটা কথা আছে না, মানে দে আর নট বিং এবল টু সি। সূরা হজের একটা আয়াত ৪৩ নম্বর আয়াত, ইটস নট দ্য আইজ দ্যাট আর ব্লাইন্ড, ইটস দ্য হার্ট। মানে কি চলতেছে ভাই, চোখ টোক খোল, আশেপাশে দেখ। চশমা না না, আমার একটা জিনিস কি আমি বলি গদি মিডিয়া নিয়ে একটা কথা বলছে। গদি মিডিয়া নিয়ে সবসময় আমরা জানো সবচেয়ে সবচেয়ে সরব কে থাকে গদি মিডিয়া নিয়ে, আমাদের বিখ্যাত আরে আরে নাম তো ভুলে গেলাম, এই ব্লগারের নামটা কি? এলভিস ইয়াদব? না 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 না, আরে বাংলাদেশ বাংলাদেশি নিয়ে যে blogger। আরে ওর নাম কি, ধ্রুব রাথে। সো উনি তো হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে গিয়ে শি ইজ ভেরি ভোকাল অ্যাবাউট গদি মিডিয়া। এখন আমি জিনিসটা বলি, আমি যদি ইন্ডিয়ান জিও পলিটিক্স এবং বাংলাদেশের জিও পলিটিক্স মিলে আর কি, আমি দুই জায়গায় আনি, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার রাজনীতি এখন বর্তমানে চলতেছে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি, রাইট? ধর্ম নিয়ে তারা যত রকম প্ল্যান প্রপাগান্ডা যত কিছু হয় সবকিছু ছাড়ায় তারা হচ্ছে কি যদি জাতিগত সংঘাত বলি সবকিছু বলি। আমি ইন্ডিয়াতে গেছি, আমি যদি বলি ইস্ট ইন্ডিয়া মানে যেটা হচ্ছে কি আমাদের আমাদের বাবর সাহেব যে 7 বোন যিনি টার্গেট করেছেন সেই ইস্ট ইন্ডিয়ার কথা বলছি, সেভেন সিস্টার্স। সো সো এই 7 বোনের মানুষদের অবস্থা একরকম, তাদের অবস্থা মানে তারা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আমি বলি যাযাবর, ইন্ডিয়ার মধ্যে তারা যাযাবর। তাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তাদের জায়গাটা ভালো হোটেল নাই, কিছু নাই, ওখানে প্রচুর পরিমাণে কাজের অভাব, প্রচুর কষ্ট করে মানুষ ওখানে থাকে, ঠান্ডা গরম প্রচুর কষ্ট। কিন্তু যদি আমি আবার সাউথের দিকে থাকি, সাউথ দিকে দিল্লি টিল্লি দিকে যেতে থাকি আবার খুব ভালো, আবার গেলে নর্থ ইন্ডিয়াতে গেলে আবার সবাই গরিব অবস্থা। তো ইন্ডিয়াতেই হচ্ছে গিয়ে এত রকমের ফেরকা। ইন্ডিয়ার একটা সমস্যা কি জানিস, সেটা হচ্ছে কি ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রপাগান্ডা মেশিন হচ্ছে কি ইন্ডিয়ার বলিউড, সবচেয়ে বড় প্রপাগান্ডা মেশিন। তারা সবসময় ইন্ডিয়ারে দেখায় যে ইন্ডিয়া ইজ দ্য সুপিরিয়র কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এখন এটা নিয়ে অনেকে যারা ইন্ডিয়ান প্রীতি আছেন তারা আমাকে আনফ্রন্ট করে দিন, যারা ইন্ডিয়ান দালাল আছেন তারা আনফ্রন্ট করে দিন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার কোনো কিছুই নাই, মূলত ওদের কোনো সাব বেসিস নাই। ওদের যত বড় বড় আইটি প্রফেশনাল আছে তারা হচ্ছে সবই ইউএসএ তে এবং কি বাইরের দেশে ইউরোপে খুবই সেটেল। তারা দেশের প্রতি তাদের কোনো আর কোনো চিন্তা ভাবনা নেই, তারা হচ্ছে এখানে সেটেল, তারা দেশে ভাবতেছে এরকম কোনো কিছু না। ইন্ডিয়ার ইকোনমিক অবস্থা ভালো না, ইন্ডিয়ার জিডিপি ইজ গুড বিকজ ইটস আ বিগ কান্ট্রি, অবভিয়াসলি জিডিপি ইজ গুড, ভেরি গুড জিডিপি। বাট ইন্ডিয়া কিন্তু টোটালি ইন্ডিয়ার যে কোনো ইনফ্রাস্ট্রাকচারালি তারা কিন্তু খুবই শক্তিশালী না, কিন্তু তারা কেমনে চলতেছে গদি মিডিয়া এন্ড দ্য প্রপাগান্ডা, এগুলো নিয়ে চলতেছে তারা। তাদের অস্ত্র বলতিস যা কিছু বলিস, তাদের সাথে ফরেন পলিসি বল, তাদেরকে কেউ দেখতে পারে না কাইন্ড অফ। তারা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে গোদের উপর বিস্ফোরা। বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে গিয়ে বাংলাদেশে বিএনপি হচ্ছে সম্পূর্ণ ভারত বিদ্বেষী। আমার মনে হয় এটা খুবই বাজে একটা জিনিস অ্যাজ এ পলিটিক্যাল পার্সপেক্টিভ। আপনার কথা হচ্ছে গিয়ে আপনার সব বিক্রি করে দিতে হবে না, কোনো দেশের সাথে সম্পর্ক রাখা মানে সবকিছু বিক্রি করে দেয় না। শেখ হাসিনা সরকার সব বিক্রি করে দিছে ইন্ডিয়ার কাছে, যে সবকিছু ইন্ডিয়ারে দিয়ে দাও। নট দ্যাট, আপনি হচ্ছে কি একটা রিলেশন রাখেন। আপনি এখন যদি টার্গেট করেন যে হ্যাঁ আমি বিএনপির মতো, আমি ইন্ডিয়াকে সেকেন্ডে দখল করবো, ইন্ডিয়াকে সেকেন্ড করার জন্য, দিস ইজ নট ফিজিবল। আমার কাছে মনে হয় যে যদি আমরা বলি যে নতুন বাংলাদেশে কি হওয়া উচিত, নতুন বাংলাদেশে আমরা কারো তাবেদারি করবো না। আমাদেরকে যদি কেউ অ্যাটাক করতে চায়, ইফ এনিওয়ান অ্যাটাক আস, উই উইল হ্যাভ টু সেভ আওয়ারসেলফ, রাইট? এখন কথা হচ্ছে গিয়ে মিয়ানমারের মতো একটা দেশ আমাদেরকে যদি এখন সামরিক শক্তি দিয়ে দেয়, আমাদেরকে যে দখল দেখাচ্ছে, আমাদের ভাঙাচোরা বিমান আছে, MiG-29 আছে, আছে, আমাদের এখন পর্যন্ত একটা রাফায়েল নাই। আমাদের রাফায়েল নিয়ে যে কাহিনী করলো উনি, MiG-29 যে আমাদের দিয়ে আমাদের নেত্রী যে কাহিনী করছেন MiG-29 চুরি নিয়ে, তো এগুলো হচ্ছে কি এখন হচ্ছে কি আমার যেটা সব ইচ্ছা নতুন বাংলাদেশের আসলে আপনারা কি দেখতে চান, নতুন বাংলাদেশে আপনারা কি দেখতে চান? আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই এটাই, সেটা হচ্ছে কি সবার রাইট থাকবে সমান, সবার কর্মের সুযোগ থাকবে, এবং কি হচ্ছে কি বাংলাদেশের যে সামরিক শক্তিটা হচ্ছে কি শক্তিশালী হবে, খুবই শক্তিশালী হবে, রাইট? এখানে হচ্ছে গিয়ে কাইন্ড অফ হচ্ছে গিয়ে এখন যেটা আছে সেটা হচ্ছে কি আমি যেটা মনে করি
আমাদের এখন সামষ্টিকভাবে চিন্তা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে কিভাবে দেশটা আগানো যায়। আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা আর প্রপাগান্ডা, আমাদের আর আয়নাঘর আমরা দেখতে চাই না। আমাদের যত কিছু আছে আমাদের হচ্ছে সম্পূর্ণ রিসোর্স নিয়ে আমাদের আগাতে হবে আরকি। আরেকটা জিনিস নিয়ে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের আন্দোলনে আরেকটা খুবই ভালো একটা ভূমিকা পালন করছে সেটা হচ্ছে গিয়ে যে আ আমাদের যে বাইরের দেশের যে সাংবাদিকরা আছে, বাইরের দেশের সাংবাদিক বা বাইরের দেশের যে মিডিয়া গুলো আছে, ইন্টারন্যাশনাল হ্যাঁ, তাদের যে অবদানটা আছে এটা নিয়ে তোমরা কি চিন্তা করো? হোয়াট ডু ইউ থিংক? লাইক বাইরের দেশের যে সাংবাদিক যেমন জুনায়েদ সায়ের ভাই, তাসনিম খলিল ভাই, এরপর হচ্ছে গিয়ে পিনাকি ভট্টাচার্য, খুবই বায়াস লোক, বাট আই লাভ হিম। ফাহাম আব্দুল সালাম, হি ইজ আ লেজেন্ড। সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দেম? লাইক হাউ ডু দে হেল্প আস ইন দিস? না এখানে কিন্তু এই যে হ্যাঁ, ওই পাকিস্তান আপনি ওনারা বাদ দিচ্ছেন কত বলেন বুঝিনি। শুনি। You are not clear. তাসনিম খলিল নাকি তাসনিম খলিল এই জিনিসটা ওনার বোধহয় বাদ গেছে আর কি ওনার তাসনিম নামটা। খলিল, নেত্রা নিউজের ফাউন্ডার। হ্যাঁ 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 এই আর কি। আর এইখানে আপনার সাংবাদিকদের ভূমিকাটা থেকে যে দেশের ভিতরে হচ্ছে এবং একটা সাংবাদিক যা সত্য বলে দেখে অথবা তার ভাই নিউজ মিডিয়ার আপনার যে আইডিওলজি থাকতেই পারে, ঠিক আছে, বাট আইডিওলজি থাকার একটা যেমন একটা হইলো যে আপনি ইউএসএ টা দেখেন ভাই, যে ট্রাম্প হ্যাজ বিন শট, আরেকটা হলো যে হ্যাঁ দেয়ার ইজ এ রিউ ট্রাম্প হ্যাজ বিন শট, হুম, ঠিক আছে, এক গুলি যাওয়া হয় দুইটা নিউজ চ্যানেল কিন্তু দুইভাবে নিউজ করছে, বাট অ্যাটলিস্ট তারা তো জিনিসটা সামনে আছে। এখানে তো একটা বললে যদি ট্রাম্প হ্যাজ বিন শট, আরেকজনে বলবো যে ট্রাম্পে ওই দিন যাই নাই, ওইখানে ট্রাম্প হুম। ছিলই না, এটা পুরোটাই গুজব, ঠিক আছে। মানে নিউজ পাবলিশারদের অথবা যারা নিউজ চ্যানেল ওদের মনে করেন যে একটা পলিটিক্যাল আইডিওলজি থাকা, আই ডোন্ট মাইন্ড দ্যাট, যে একটা প্রচার করার একটা ওয়ে, এই জিনিসটা খুবই বাজে ছিল ভাই গত এত বছর। আর অনেকেই বলবে যে ভাই আমরা চাপে ছিলাম, এই ছিলাম এই ছিলাম। আমি বিলিভ করি না যে 60টা টিভি চ্যানেল একসাথে চাপে ছিল। আমি না বিলিভ না করি না যে না বিসিসিআই, না না হ্যাঁ, চেম্বার অফ কমার্সে সবাই একসাথে চাপে ছিল। আমি বিলিভ করি না ভাই এগুলো ভোগাত না। তারা যা সুবিধাভোগী ছিল তারা মনে করতে যে একসাথে তারা সুবিধা নিতেছে, সমস্যা নাই, ওরা দেশের মানুষের জন্য চিন্তা করার দরকার মনে করে না এবং ওরা করেও না, ঠিক আছে, এই জায়গার মধ্যে। আর এখানে সবার লাস্টে আপনার ভাই একটা মজার জিনিস আর আরেকটা জিনিস বলছিল আহবাব, যে এখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা অনুযায়ী যে গণহত্যায় অভিযুক্ত সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিচার হওয়ার সুযোগ আছে কিনা। আমরা আইসিটিভিতে গতবার যেটা দেখছি যে এটা যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালদের বিচার হয়েছে, কোনো পার্টিকুলার পার্টির বিচার হয় নাই। এদের জামাত ইসলামী জামাত ইসলামের নেতৃবৃন্দ এখনো স্বীকার করে যে এদের পার্টি দে ওয়ার এগেইনস্ট দা মানে পার্টিশন অফ পাকিস্তান, ঠিক আছে, এটা কিন্তু তারা মিথ্যা বলে না। হ্যাঁ, তো এখানে ওদের একটা আইডিওলজি ছিল, ওরা ওই জায়গায় ছিল এবং ওরা এই জায়গাটা থেকে পার হয়ে আসছে এখন, কিন্তু পার হয়ে আসছে, ঠিক আছে ভাই। তো ওই জায়গার আমার মনে হয় এই কারণে হয়তো বা আপনার আইসিটিভির যে একটা অনুযায়ী ওইখানে স্কোপও রাখা হয়েছে কিনা আমি জানি না, আমরা আইসিটিভির একটা পুরোটা আমার ভালো করে পড়া নাই। তো শুধু জামাত ইসলামের যেসব নেতৃবর্গ ছিল ওদের বিচার হয়েছে, বাট আপনার ইয়ের বিচার হয়নি, যে জামাত ইসলাম এদের পার্টি বা এদের পলিটিক্যাল পার্টি এটার বিচার হয়নি। আর আপনার একটু আগে আমরা দেখছিলাম যে একটু আগে বলতে কি কয়েকদিন আগে যেটা জামাতের নিষিদ্ধ করা হয়েছিল, এটা কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল একটা আইনের আন্ডারে। হ্যাঁ, তো আমি ভাই পার্সোনালি আমি আমি যেটা দেখি যে ভাই একটা দল এমনি ধুমধাম নিষিদ্ধ করা, মনে করেন জামাতের নিষিদ্ধ করছিল ভাই আওয়ামী লীগ 75-এর পর জামাত যেমনি ফিরে আসছে, এখন আপনি ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এরপরে 20 বছর 15 বছর পরে আপনি আপনার কি মনে হয় নিষিদ্ধ না করে কি করলে ভালো হয়? না না নিষিদ্ধ না করে আপনি ইন্ডিভিজুয়ালদের আপনি সামনে তোলেন। আপনি আওয়ামী লীগকে যখন সামনে তুলবেন এদের পার্টি আওয়ামী ঢুকাইতে পারবেন না। There are individuals who are responsible for their policy. তো আপনি রেসপন্সিবলদের শাস্তি দিবেন, লেট দ্য পার্টি অ্যালোন। তা আপনি যদি যদি আওয়ামী লীগ কি করবেন বলেন, তাহলে কিন্তু ওই হিসাবে জামাত ইসলামরা আমাদের অনেক কিছু করার দরকার ছিল। হ্যাঁ, মানে আপনি বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার, হিস্টোরি করে ক্ষমা করবো না ভাই 100 বছর পরে। না আসলে আসলে আমরা আমি বলতেছি তোমার না কথা একমত রাব্বি। সরি রাব্বি, তোমার কথা বলতেছি আমি তারেকের দুইজন কথা আমি যদি মিলাই আর কি।
সেটা হচ্ছে কি আমি একটা জিনিস একমত আছি। সেটা হচ্ছে কি আপনি চাইলেও কোন দলকে আপনি পৃথিবী থেকে আই উইল ফিনিশ দিস অফ। এরকম কোন কথা নাই পৃথিবীতে। ঠিক আছে? আপনার কথা হচ্ছে গিয়ে আমি ঐদিন একটা টক শোতে শুনলাম সেটা হচ্ছে গিয়ে এখন আওয়ামী লীগ নামে যে সংগঠনটা আছে, আমি একটা জিনিস বলি, আমি খুবই কষ্ট পাই। আমি খুবই কষ্ট পাই ব্যক্তি হিসেবে এই একটা দলের জন্য। কেন কষ্ট পাই? এই একটা দলের অনেকগুলো কিন্তু নিবেদিত বানকর্মী ছিল। আমার কথা হচ্ছে গিয়ে ধরো 80% খারাপ লোক ছিল। কিন্তু কিছু মানুষ ভালো ছিল। কিছু মানুষ ভালো ছিল। তাদেরকে পর্যন্ত সুযোগ দেওয়া হয় নাই। পালায় গেছে গা। একটা বিপদে রেখে সে পালায় গেছে। রাইট? একটা দলকে সে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেছে গা। তো এটার মানে কি বুঝায়? যে এখানে নেতৃত্বের সমস্যা ছিল। দল হিসেবে অনেক সমস্যা আছে Correct. আওয়ামী লীগের। কিন্তু দল হিসেবে আপনি এখন যদি দল হিসেবে বাদ দিতে চান আওয়ামী লীগরে, তাহলে বাংলাদেশের সব দলের বাদ দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা দলের বাদ দিতে হবে। বিএনপির বাদ দিতে হবে। বিএনপির শহীদ 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 জিয়া, উনার জিয়া বলছে অনেকদিন ধরে নাম নিতে পারেন না উনার। আজকে বলতেছি উনার শহীদ জিয়া। তো ওনার আমলে কতজন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে সেটা যদি এখন লিস্ট লাগায়, তাহলে তো হচ্ছে গিয়ে পুরো বিএনপি সবাই ফাঁসিতে ঝুলতে হবে ৩০ বছর ধরে, ৪০ বছর ধরে। শুধু ভাই ঝুলে দেখেন থাকতে হবে। দেখেন কতজন সেনাবাহিনী, আমি শেষ করি, শুনো এটা। এরপর হচ্ছে গিয়ে ৭২ থেকে ৭৫ শাসনামল। এরপর হচ্ছে গিয়ে যা যা করছে রক্ষী বাহিনী সহ এই যে ১৫ বছরে যা করছে, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের ইনডিজিবল মানুষের ফাঁসিতে ঝুলতে হবে ৩০ থেকে ৪০ বছর। এটা কি পসিবল? এভাবে কি মানুষের তুমি ধরে ধরে ফাঁসিতে ঝুলে দিবে? জামাত যা করছে ১৯৭১ সালে, সেটার জন্য জামাতের প্রত্যেকটা মানুষ তো ঝুলছে। জামাত তো একটা রিয়েল এক্সাম্পল যে এদের মানুষ ঝুলছে ফাঁসিতে। এদের শাস্তির কারণে মানুষ ফাঁসি ঝুলছে। এখন যদি দলটা যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে হচ্ছে বাংলাদেশে তো কোনো রাজনীতি থাকবে না। কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগত বোঝে সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি, তুমি, আপনি মিলে আমরা কেন একটা দল করতেছি না? Why BNP? Why Zamat? Why Aওয়ামী লীগ all the time? Why not we make a team? আমার কথা হচ্ছে গিয়ে আমি এটা যেটা বলি, ভাই সেদিন জুনায়েদ এখানে ভাই, সাহেব ভাইয়ের একটা সাথে আমার অবজারভেশন আছে। ভাই আমি একটা শেষ করি, এটা অবজারভেশন আমি শেষ আছে। করি। আরে আপনি আমি একটা দল বানাইলে ভাই এবার এটা যাবো যে কোনো একটার মধ্যে। ঠিক আমি আছে? আমি বলি, ইট শোন হ্যাজ শোন, বিন আমি এভরিথিং যে ফর বলি ওয়াট আমি দল 53 বানাবো। ইয়ার্স। আমি বলি তারিক, আমি এটা বলিনি আমি দল বানাবো, আমি বলিনি। আমি বলতেছি আমি, তুমি, আপনি, মানে এখানে অনেক কিছু আছে। এখানে আমার ছাত্ররা আছে, এখানে আমার ভাই ব্রাদাররা আছে, অনেক কিছু মানে আছে। ওগুলো যে হ্যাঁ, আমি বলতেছি, ছাত্র আমি জনতা। আমি বলতেছি। এখন কথা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস বলি, এটা আমি কিছুদিন পরে অ্যানাউন্স করবো। আমি কি করতে যাইতেছি এটা আমি কিছুদিন পরে অ্যানাউন্স করবো। এখন এটা আমি যে জিনিসটা করতে যাচ্ছি এটা বাংলাদেশের কয়টা ছাত্র করতে পারছে, কিন্তু আমি তো করতে পারতেছি জিনিসটা। আমার তো এইটা সৌভাগ্য হচ্ছে যে আমি একজন মানুষের সাথে মিট করতে যাচ্ছি, যে মানুষটা হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সিয়াল, ইউএস এর একটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। তো এই জিনিসটা হচ্ছে এটা, এখন সুযোগ দিলে মানুষ সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আমার কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দল থাকুক, এটা হোক পরিবর্তিত রাজনৈতিক দল, সেটা হচ্ছে কি পরিবর্তিত রাজনৈতিক দল যেমন থাকুক, কিন্তু একটা নতুন রাজনৈতিক দল আসুক। কেনই আমরা সারাদিন বিএনপি জামাত আওয়ামী লীগ, বিএনপি জামাত আওয়ামী লীগকে তিনটা নিয়ে পড়ে থাকবো? এটা আমি ঠিক আছে, এটা লিনেজ আছে, এই দলের লিনেজ আছে, কিন্তু এই দলের গুলোর তো ডার্ক হিস্টোরি আছে। আমার রাইট? এখন আমি কথা হচ্ছে গিয়ে চান্স না দিলে, আমি কথা হচ্ছে কি আমি একটা রাজনৈতিক দল করলাম, সে ফর এক্সাম্পল আজকে আমি বললাম যে শাকিল ভাইকে ভোট দিন, সবাই বেরিয়ে বললাম যে ভোট দে আমারে। আমার বড়টা ভোট কটা 10টা ভোট আসবে ধর, সে ফর এক্সাম্পল, বাট আই ট্রাইড, নো ওয়ান ইভেন ট্রাইড বাংলাদেশে। আই ট্রাইড দ্যাট আমার নামে 10টা ভোট দে তোরা ভাই। আমার নামে 10টা ভোট দে তোরা সবাই মিলে। আমার 10টা ভোট দে। আমার ব্যালটে 10টা ভোট পড়ছে। দ্যাট ইজ এনাফ ফর মি। দ্যাট আই স্ট্যান্ড সামথিং। আমি ৩০০ আসন থেকে ৩০০ মানুষ আমার জন্য দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে ৩০০ মানুষ। আমি ৩০০ মানুষ পাবো না ৩০০ আসন থেকে? পাবো। কিন্তু এই সাহসটা তো নাই বাংলাদেশের মানুষের। দাঁড়ান, আপনি ১ কোটি ভোটে হারেন। আপনার জিতার দরকার নেই। আপনার আজকে ১০ বছর লাগবে, ২০ বছর লাগবে, ৩০ বছর লাগবে। আপনি দাঁড়াবেনই। আমার বয়স কত? আমার বয়স ২৮ বছর। আমি ২০ বছর পর রাজনীতি করলে আমার ৪৮ বছর বয়স হবে। তখন আমি ইয়াং রাজনীতিবিদ থাকবো। রাইট? আমার তো ভাই এখন শুরু এখানে করলে একটা ২০ বছর পর। হ্যাঁ। এখানে একটা প্রবলেম হচ্ছে কি, বাংলাদেশের মানুষজন পলিটিক্যালি অনেকেই আনএডুকেটেড। এই জন্য আপনি না, দেখবেন আমার যে রিসেন্ট এটা তো ডেইজে আমাদের করতে হবে ভাই। এটা তো আমাদের দায়িত্ব। শুনেন না, হ্যাঁ। রিসেন্ট ডেইজে আপনার একটা মিম আপনার দেখবেন অনেক ভাইরাল হয়েছে যে জামাত চাই না, বিএনপি চাই না, না সরি আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, হুজুর চাই না, হুজুর হ্যাঁ। চাই না, এরকম সামথিং একটা ভাইরাল হয়েছিল। যাই হোক, ওকে ফাইন, ভাইরাল করলো ওরা, যে যার মতো শেয়ার করছে, এটা স্বাধীনতা। এরপরে আবার যখন সার্জিসরা বললো, বা একটা নিউজ ছড়াইছিল রয়টার্স থেকে, পরে তারা বলছিল মিথ্যা, যাই হোক এটাতে যাবো না, রয়টার্স থেকে নিউজ আসলো যে ছাত্র জনতা একটা নতুন দল গঠন করতে চাচ্ছে, তখন আবার ওটাকে অপোজ করলো। তো তোমরা ভাই আওয়ামী লীগ চাও না, তোমরা বিএনপিও চাও না, তোমরা হুজুর মানে জামাত শিবির বা হেফাজত এমনি তো রাজনৈতিক দল, বা এদেরকেও চাও না, তোমরা ছাত্র জনতা একটা দল করুক সেটাও চাও না, তোমরা চাওটা কি? এটা বেশিরভাগ মানুষ আনএডুকেটেড পলিটিক্যালি, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। না না, তারেক বল। So what do you wanted to say? Like পয়েন্টটা কি ছিল? What is your point? এখানে আমার পয়েন্টটা ছিল, আপনার যদি একটা পলিটিক্যাল পার্টি করি না, ইভেনচুয়ালি আমি বিএনপি বা আওয়ামী লীগের ছায়াতলে চলে যাবো। ঠিক আছে? জামাতের মতো একটা বড় দল কিন্তু আওয়ামী লীগের সাথে একবার মিলে আন্দোলন করতে, তারপর বিএনপির সাথে জোট করে ক্ষমতায় ছিল, এখন অবশ্য ওরা আলাদা আছে। সেটা হয়, এটা কেন হয় মানে বড় লেভেলে আমার এটা বোঝার এখনো সক্ষমতা নাই। অ্যাপার্ট ফ্রম যে জিনিসগুলো আমরা সবাই জানি, ক্ষমতায় থাকার জন্য আমি বিএনপির সাথে যাইতে পারলে মন্ত্রিত্ব পাইতে পারি, আওয়ামী লীগের সাথে যাইতে পারলে মন্ত্রিত্ব পাইতে পারি,
আমার ধরেন হুম। 3-4টা এমপি হইতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট হুম। আমার একটা বন্ধু নিচে কমেন্ট করছে, কাউরে চাই না, ও একটা পার্টির যেটা দেখলাম হাঁটতে পারে নিয়েছে। তো স্বাভাবিক এটা যে। ইভেনচুয়ালি হ্যাঁ, ইভেনচুয়ালি আপনার যে এই জিনিসটা এখন আবার আন্ডারস্ট্যান্ডিং আসে নাই যে কেন আমরা একটা সাহিত্যে ঢুকা যাই, বাট ইভেনচুয়ালি কিন্তু আমরা ঢুকা যাবে। এই জিনিসটা তো আপনার না বলতে পারবেন না যে কেউ যায় না, না, না। এই জিনিসটা কিন্তু এরকম। আমার 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 কথা শুনুন, আমি শুনুন। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজকে কয় বছর হয়েছে? আজকে 53 বছর স্বাধীনতা। 53 বছর, 53 ইয়ার্স। 53 ইয়ার্স ইস আ লং টাইম। ইটস আ লং টাইম। কিন্তু আমাদের উন্নতি কই? Do you see anything that happened in like 53 years? Nothing. Nothing happened in 53 years. So basically আমার কথা হচ্ছে গিয়ে someone have to step up and do something. Otherwise like it will be the same. আমার কথা শুন। এখন সমস্যাটা কি? বাংলাদেশের মানুষ, আমি একটা মাইন্ড করিস না। সেটা হচ্ছে কি আমি বলি, এখন আমার মধ্যে সবারই একটা আসবে। সবারই এটা আমার নিচে দিয়ে লিখবে। আমি একটা পারসন বলি আমার কোন লোভ নেই। আমি কোনদিনও চাই না যে ক্ষমতা হোক আমার এই করা। আমি একটা পারসন, আমি নিজে বলতে পারবো আমার কোন লোভ নেই। I have achieved a lot of things, but আমার লোভ নেই। কিন্তু মানুষের প্রত্যেকটা মানুষের একটা জিনিস, একটা চেয়ারের লোভ। আচ্ছা ভাই ডিসকানেক্টেড কি হয়ে হয়েছে? গিয়েছে। বাইরে হ্যাঁ, তো এখন ইন্টারনেট চলে হ্যাঁ। গেছে, আবার ভাই আসবে। এর আস্তে আস্তে একটা না, আমি কমেন্ট আমি এটা আসছে, বলি না। আমরা আমি যদি শেষ দেখি। করেছি এটা। সেটা হচ্ছে গিয়ে আমাদের চেয়ারের লোভ সংবিধানের আছে। কয়েকটা বিতর্কিত ধারা ওকে। বাতিল করে দরকার। প্রথমত সংবিধানে আছে আমার বন্ধুজন আমার আজকে একটা লিঙ্ক আচ্ছা পাঠাইছে, তারেক ভাই, লিঙ্কের ভিডিও আছে মাদ্দার হোসেনের। হ্যাঁ, মাদ্দার হোসেনের আমার কথা কি অডিবল? হ্যাঁ, বল। ইউ আর নট প্রপারলি অডিয়েবল, একটু হুম, আটকাচ্ছে, হুম। নট প্রপার। হ্যাঁ, একটু আটকাবে, সমস্যা নেই। ইন্টারনেট মাদ্দার হোসেনের একটা ভিডিও দেখলাম। মাদ্দার হোসেনের ভিডিওতে ওইখানে উনি বলতেছিল যে সংবিধান নিয়ে বিভিন্ন কথাবার্তা। তো আমি ইভেন্চুয়ালি একটা জিনিস রিয়েলাইজ করলাম ভাই, সংবিধানের হুম, আর্টিকেল 7 এ ওকে উইল অফ দ্য পিপল, 7A 7B তে বলা আছে বেসিক স্ট্রাকচার, 7A তে বলা আছে যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এই জিনিসগুলা কনস্টিটিউশন যে ভাঙবে ওর ক্যাপিটাল পানিশমেন্ট। ভাই এই সংবিধান আমি বলতে আমার কলজাটা ফাইটা যেতেছে, হুম। বাট আমি বলি, হ্যাঁ আমি বলি ভাই আমার কলজাটা ফাইটা যেতেছে, বাট স্টিল আমি বলি এই সংবিধান হুম। যদি আপনি রাখেন অ্যামেন্ডমেন্ট করার পরে 30 বছর পরে এই পডকাস্টের জন্য তো আমরা ইন্ডিয়ার ফাঁসিতে ঝুলাইবো না। আমরা যে সে বিপ্লবের পক্ষে কথা বলছি, এই সংবিধানের এগেইনস্টে কথা বলছি, একটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডারে আমরা মাইন্ডা নিচ্ছি যেটা সংবিধান ভাঙ্গা হয়েছে, এটার কিন্তু ভাই কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, ভাই কারণ অনেক আমার অনেক সংবিধানে ক্যাপিটাল অডিয়েন্স, পানিশমেন্ট আছে। দেখবো যে ভাই হুম। মনে করেন যে গণভাবে সবাই ফাঁসিতে ঝুলাই দিচ্ছি কারণ আমরা সংবিধান ভাঙছি। আমি এটা খুবই বের ইজি আপনি ভাবে ওই বলতেছি যেন যারা যারা লেমেন ওরাও যেন বোঝে, বাট ইভেন বুঝে। কিন্তু আমরা কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল চর্চাটা করতেছি, ঠিক না? তো এই হ্যাঁ, সংবিধানটা রাখা না রাখা নিয়েও ভাই মনে করেন যে আমি কথা বলতে রাজি আছি। আই উড লাইক টু গো ইনটু দ্য ডিবেট যে এই সংবিধানটা রাখা উচিত নাকি নতুন একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করে, ঠিক আছে, এই জিনিসটা করা উচিত। এর উপরেও আরো বিষয় আছে ভাই, আমাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের লিগালিটি নাই একটা কনস্টিটিউশনাল, এটা লিগালিটি কেমনে দেওয়া যায় এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। বুঝতে। তওবা, 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 তওবা। তারপরে না দেখেন ভাই কত সেন্সিটিভ জিনিস। তারপরে না, আপনার এটা আমি তো জানি ভাই। এটা নিয়ে কথা আমাদের বললে তো এখন ভাই, এখন একটা কথা বললে আমরা সারা জীবন কথা বলতে হ্যাঁ পারবো, রাইট? উই ক্যান টক অ্যাবাউট ইট লাইক হ্যাঁ ফরএভার। এখন আমার ভাই মনে হয় যে আমরা আজকে অনেকক্ষণ কথা বলছি আরকি। আমরা একটু যদি সাম আপ করে ফেলি এই আমার যে কাছে ভালো হবে। যে সংবিধানের কয়েকটা বিতর্ক ধারা বাতিল, শুধু হুম। সংবিধানের বিতর্ক ধারা বাতিল না পুরো সংবিধানটা নিয়ে কথা বলতে আমি রাজি আছি। এইখানের মধ্যে আর কি তৌহিদ, বেশি বলা আবু, আবার রিস্ক আছে ভাই। ওকে। আচ্ছা আপনি তারেক ভাইয়ের কয়েকটা প্রশ্ন, ব্যাপারটা, প্রশ্ন নেই হচ্ছে সাম আপ কর। প্রশ্ন নেই কয়েকটা। শিওর শিওর প্রশ্ন নেই। শিওর। প্রশ্ন থাকলে আহমেদ দেখ। ইনসান ভাই একটা কমেন্ট করেছিল, ওটাতেই আমি একটু তারেক ভাইয়ের সাথে অ্যাড করি। তারেক ভাই যে ব্যাপারটা হুম, বলছে ওটা কিন্তু মানে যারা লয়ের স্টুডেন্ট ওরা একটু বুঝতে কষ্ট হবে, ওদের জন্য আমি একটু বলি ব্যাপারটা। হুম, সংবিধানে কিন্তু একটা আর্টিকেল আছে যেখানে লেখাই আছে যে এই সংবিধান যারা ভায়োলেট করবে তাদের শাস্তি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, মানে তারা আপনার ডেথ পেনাল্টি পাবে। বাংলাদেশে ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ পেনাল্টি, তারা ডেথ পেনাল্টি পাবে। তো এই যে এখন যে কাজ কারবারগুলো হচ্ছে সবকিছু কিন্তু সংবিধানের বাইরে, কারণ সংবিধানটা এখনো বাতিল করা হয়নি। তো ফর এক্সাম্পল 10 বছর পরে 5 বছর পরে আওয়ামী লীগ বা এমন কেউ ওদের সাইডে কেউ ক্ষমতায় আসলো, তখন তারা করবে কি, বলবে যে এই যে শেখ হাসিনা যাওয়ার পরে যে কাজগুলো হয়েছে সেগুলো সবগুলা কনস্টিটিউশনকে ভায়োলেট করা হয়েছে, কারণ স্বাভাবিক ইন্টারিম গভর্নমেন্ট শুরু করে কিছুই কনস্টিটিউশন রাখে নাই শেখ হাসিনা গভর্নমেন্ট রেজিম। তো তখন করবে কি, তখন বলবে যারা এই কনস্টিটিউশন ভায়োলেটের সাথে যুক্ত ছিল, এই যে আমরা 3 জন এই কথা বলতেছি এসব নিয়ে, এছাড়া বাকি যারা আছে গভর্নমেন্টে ডক্টর ইউনূস থেকে শুরু করে এভরিওয়ান, তখন সবাইকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারবে ওরা। এই জন্য আমার তারেক ভাই যেটা বলতেছে যে সংবিধানটাই আমার মনে হয় যে অনেক কিছু এখানে চেঞ্জ করার ব্যাপার আছে।
কারণ সংবিধানটা ওরা কিন্তু 2011 সালে যে অ্যামেন্ডমেন্টটা করছে পুরাপুরি ভাবে ওদের মতো করে ফেলছে, আওয়ামী লীগ সরকারের মতো করে ফেলছে 2011 হুম। 15তম সংশোধনীতে অ্যামেন্ডমেন্ট। 15তম সংশোধনী, 13তম আর হ্যাঁ 15তম, 13 আর 15। তো 11 সালে যে অবস্থাটা করছে ওখানের মধ্যে সংবিধান তারা সবকিছু ইনপুট করছে যেন তারা পরবর্তী 15 বছর ক্ষমতা থাকতে পারে, রেডি করে নিছে একদম ক্লিয়ারলি, সুন্দর করে ফিলটা রেডি করে নিছে। তো এটা আসলে আমারও পার্সোনালি মনে হয় ভাই যে সংবিধানটার অনেক কিছু চেঞ্জ করা প্রয়োজন, আদারওয়াইজ পরবর্তীতে পুরো ব্যাপারটা হিস্ট্রিতে ইতিহাসে এই এখন যা যা হচ্ছে পুরো ব্যাপারটা একটা কোয়েশ্চেনেবল ম্যাটার অসাংবাদিক। থেকে যাবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা দেখছি যে ভাই অনেক এখানে সংবিধান একটা কোশ্চেন আছে ভাই। আচ্ছা আমরা তাহলে আরেকটাতে শিফট করি। মায়ানমারের সাবেক প্রধান সূচি থেকে নোবেল প্রাইজ পরে ফিরিয়ে নেওয়া হয়েছিল ভাইয়া হাসিনা থেকে কবে সেই মাদার অফ হিউম্যানিটি। ভাই মাদার অফ হিউম্যানিটি ওকে দিছে হচ্ছে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা সবচেয়ে বেশি, তাই আজাইদ। আমরা কই দিলাম? আমরা তো আমি এটা দিই কেউ না, আমি তো কেউ জানি বলে না, না। আমি এটা তো কেউ জানি না, আমি বলে তো বলি নাই। আমি উর্মি, বলি তুমি হচ্ছে গিয়ে তুমি একটা দল করো যে মাদার অফ হিউম্যানিটি এক ফিরিয়ে নিতে চাই, এরকম একটা দল করো, দল করে জানাও, আমরা যোগদান করবো, সমস্যা নাই। মাদার অফ হিউম্যানিটি। মাদার অফ হিউম্যানিটি। আচ্ছা আহমেদ ইন্তেশার রেশন ভাই একটা কথা বলছে, তাড়াহুড়ো করে 9 মাসের মাথায় সংবিধান দিয়ে দিছে আর 53 বছর ধরে ভুজং ভাজং পরিবর্তন চলতেছে। ভাই দেখেন এটা যে একটা ব্যাপার, কিন্তু তখনের থেকে বেশি দোষ কিন্তু হচ্ছে 2011 সালের অ্যামেন্ডমেন্টে। তখন কিন্তু ভাই এসব কিছু মানে এই যে আমি সাতের এই জায়গার সামনে মধ্যে পুরো দ্বিমত পোষণ করবো ভাই। ভাই এই জায়গার মধ্যে পুরো দ্বিমত পোষণ করবো। 9 মাস ইম্পর্টেন্ট না, আওয়ার সংবিধান ইজ এন্ড ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, বাহাত্তরের সংবিধানটা যদি আপনি দেখেন, হ্যাঁ অ্যামেন্ড করে এত এটার সুন্দর, অবস্থা খারাপ হয়েছে। এত সুন্দর। বাট আমাদের এই যে মিলিটারি রিজিম গুলো আসার পরে এক একটার পরে এক একটার কারণে এক একটা চেঞ্জ করতে হইতে জিনিসটা ইভেনচুয়ালি মানে এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন মনে করেন যে এটা নিয়ে আমরা এরকম ভাবে কথা বলতেছি আর কি। হ্যাঁ, এরকম একটা পবিত্র বইটা নিয়ে আমরা এমন ভাবে কথা বলতে হইতেছে আর কি। বাট 9 মাসের সংবিধানটা যে খারাপ হয়েছে এরকম না, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অনেক ভালো এবং ছিল। অনেক বেশি একটা রিটেন কনস্টিটিউশন হ্যাঁ করা অনেক অনেক কঠিন। অনেক কঠিন, মানে অনেক কঠিন ভাই, এত সুন্দরভাবে সবকিছু নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে 34 জন কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে ইটস ফান, ফাইন মানে অনেক ফাইন। আমরা যখন সংবিধানটা পড়ছি আমরা কিন্তু ভাই, শাকিল ভাই তো জানেন না, এখানে রাব্বিও আছে, আমরা সংবিধান পড়ার শুরু করি ভাই বছরের মাঝখানে, এর আগে শুধু আমরা ইতিহাসে পড়ি ভাই। আমরা যারা ল স্টুডেন্ট আছি একদম মুজিবনগর সরকারের গঠনতন্ত্র থেকে শুরু করে পরে ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল অর্ডার ছিল বা ইন্ডিয়ার ভারত শাসন আইনগুলো ছিল 17 থেকে শুরু হয়ে এরপরে বিভিন্ন কয়েকটা ভারত শাসন আইন, এই জিনিসগুলোতে আমরা শুরু করি। বাট এবং উই ফাইন্ড ভেরি জাস্টিফাইড যে আমাদের সংবিধানটা এত কম সময়ের মধ্যে এত ভালো হয়েছে। তারপরেও অনেক ইয়ে আছে যে কম সময়ের মধ্যে বানানোর, এটা কারণে মানে রুট লেভেল থেকে মানুষ ইয়ে করতে পারে নাই, জানাইতে পারে নাই, বা রুট লেভেল থেকে মানুষের ইয়ে নেওয়া হয়নি। আই হোপ সামনে এই সংবিধান নিয়ে কাজ করলে এই জিনিসটা করা হোক আর কি। তো আমরা যেটাতে গেছিলাম এখানে শাকিল আহমেদ একটা কমেন্ট করছে, লোন আমাদের মাথায় দিয়ে 39,000 কোটি টাকা নিয়ে আরামে বসে আছে টিউলিপ। ভাই আমি একটা জিনিস ভাবতাম সবসময় যে টিউলিপ চাইলে তো বাংলাদেশের রাজনীতি করে কোটি কোটি টাকা কামাইতে পারে করাপশন করে, সে কেন ব্রিটেনে গিয়ে রাজনীতি করছে? সেখানে তো সে মানে করাপশন করার চান্স খুবই কম, অপরচুনিটি। এখন আমার মাথায় আসছে ভাই 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 সে ব্রিটেনের রাজনীতিতে জাস্ট রাখছে নামে, তার আসল ইনকাম আসে হচ্ছে দেশ থেকে, বাংলাদেশ থেকে। এটাই হচ্ছে, এটা হচ্ছে গিয়ে শুন, এদেরকে যে সেট আপ করছে, যেমন আমি বলি জয়ের প্রথমটা শুনিস, জয়ের প্রথম বক্তব্যটা যদি ভালো করে শুনিস, যে ওয়াজেদ মামা, সরি ওয়াজেদ মামা যদি প্রথম বক্তব্যটা শুনো, টিন্ডার ব্যবসায়ী, ওনার আরেকটা নাম হচ্ছে টিন্ডার এবং হিঞ্জ ব্যবসায়ী। উনি হচ্ছে গিয়ে ব্যবসা করে এখানে বসে বসে ইউএসএ তে, এখানে বসে বসে মেয়ে খুঁজে, লুচ্চা বেটা। তো হচ্ছে গিয়ে আপনি একদিন যান না ভার্জিনিয়া, আপনার কাছ থেকে কাছে না? আমি তো আমার দাম দিবে না তো বেটা, আমি তো বেটি না বেটা, বেটি হলে না দাম দিবে বেটা, ওয়াজেদ মামার সাথে বেটিদেরকে দাম দেয়। সো হচ্ছে গিয়ে আমি বলি, ওয়াজেদ মামা হচ্ছে কি তার বক্তব্যে বলছিল যে বাংলাদেশের মানুষের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের মানুষ কি করবে সেটা আমরা জানি না, আমরা সবাই হচ্ছে কি বাইরে সেটেল, এটা নিয়ে আমাদের কোনো ধরনের আমাদের কোনো ইচ্ছা নাই, চিন্তা নাই, ভাবনা নাই। ঠিক আছে, উনি একটা ডিরেক্ট বলছিল, ওনার প্রথম যে বক্তব্য ছিল। আর হিন্দিতে তো কি বলে আল্লাহ জানে, আল্লাহ মালুম জানে কি হিন্দিতে বল। তো ওটার পয়েন্টটা কি ছিল জানিস, এই যে টিউলিপ, শেখ রেহানা, ওয়াজেদ জয়, তারা হচ্ছে কি আওয়ামী লীগের ফেইল সেফ। শেখ হাসিনা নো দ্যাট সামটাইমস ইফ দিস হ্যাপেন্স, আমরা কিন্তু 75-এ ওনাদের পুরো ফ্যামিলি ওয়াইপ আউট হয়ে গেছে, ওয়াইপ আউট। ওনারা বাচ্চা কেন, ওনারা বাইরে ছিল, ফেইল সেফ, ইটস আ ফেইল সেফ। সো শি নোজ দ্যাট ইফ সামথিং হ্যাপেন্স মাই হোল ফ্যামিলি উইল গেট কিল্ড। আমি এটা বলি আজকে, এটা কেউ বলবে না কোনোদিনও। দিস ইজ দ্য ফেইল সেফ অফ শেখ হাসিনা, যে যদি কোনো কারণে কোনো কিছু হয়ে যায়
তাহলে হচ্ছে কি আমার পুরো ফ্যামিলি পরিবার আমি বিভিন্ন জায়গায় সেট করে রাখছি, সবাইকে এক জায়গায় সেট করে নেই, কারণ যে কোনো মানুষ টার্গেট করতে পারে। একজনে কানাডাতে রাখছে, আরেকজন লন্ডন রাখছে, আরেকজনে ইয়েতে রাখছে, ভার্জিনিয়াতে রাখছে, সেটা ফেল সেফ। এমনকি ওরা বলে দিচ্ছে ডিরেক্ট। পরবর্তীতে আমার মনে হয় যে যখন হচ্ছে গিয়ে সিনিয়র নেতা কর্মীরা যারা আছেন তারা যখন ব্যাকল্যাশ করছে যে হোয়াট দ্য হেল ইউ আর সেইং অ্যাবাউট, আপনি এত বড় দলটা আপনি ফালাই দিয়ে গেলেন গা, তখন হচ্ছে গিয়ে সে তার হচ্ছে গিয়ে ভুল পাল্টেছে ওই পলকের মতো। ইন্টারনেট ছিল, ইন্টারনেট নিজে নিজে চলে গেছে, ইন্টারনেট আসছে, এরকম হয়ে গেছে একটা অবস্থা, না বুঝছিস? ভাই, দিন দিন চেঞ্জ একটা হচ্ছে। জিনিস চিন্তা করেন না ভাই, আমাদের রাজনৈতিক দলগুলার যদি এটা সেফ ফিল সেফ থাকে, তারপরে এরকম ভাবে চিন্তা কেন করতে হয়? মানে আমি এজ এ রাজনৈতিক দলের নেতা আমি কেন এই কাজটা করব যে আমার বাইরের দেশে ব্যাকআপ থাকতে হবে? মানে আমি কেন মানুষের কাছে দলমতের উদ্যোগ প্রিয় হইতে পারি না? মানে এরকম ভাই একটা এটা রাষ্ট্র এটা থেকে, বের মানে এই করার জন্য জিনিসটা কি আমরা স্বাধীন কোশ্চেন করছি। তোলা যায় না ভাই? এটা স্বাধীন, এটা করার জন্য আমরা স্বাধীন হয়েছি আজকে 16 বছর পরে, বা হ্যাঁ, ধর 53 বছর এবং ধরে আমরা আপনি প্রকৃতির স্বাধীনতা পাইছি। ইনশাল্লাহ। এটার প্রশ্ন করার জন্য যে এটা কেন। যদি ভাই হ্যাঁ, এই জিনিসটা যদি ভাই দেখেন, আরো যদি দেখেন যে আমাদের কিন্তু অনেক ভাই মানুষ আছে যে খুব ফেমাস ফেমাস মানুষ, ওরা না ভাই দলমতের ঊর্ধ্বে যাইতে পারে না। মানে মানে লটস অফ পিপল আর যে যাদেরকে আমরা পোস্টার হিসেবে দেখতে পারি, বাট ওরা দলমতের ঊর্ধ্বে যাইতে পারে না, ওরা স্পেড রিস্পেড বলতে পারে না। তার কারণে ইভেনচুয়ালি ওদের থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল, এই জিনিসটা কেন আমাদের এরকম হয়? অনেকগুলো মানুষ, আমি নাম নিলে অনেকগুলো, মানে একজন বিখ্যাত সংবিধানবিদ দেখ, উনি এক এক সময় এক এক কোর্টে এক এক মামলার সময় একটা এসে এক এক ভাবে ব্যাখ্যা দেন। ঠিক নাম আছে, নে বাট ডরাস্টেন, ওনারা তো আমরা অন্যভাবে দেখি। হ্যাঁ, না নাম নে আমার নাম কথা নে। হলো ভাই, এটা কষ্টের বিষয়, ভয়ের বিষয় না ভাই, এটা কষ্টের বিষয় যে আমরা তো ওদেরকে দেখতে চাই এমন একটা পর্যায়ে না। তারপরে অবশ্যই। দেখেন না, এখানে আরো কিছু মানুষ আছে, যেমন যেমন মাহমুদুল ইসলাম স্যার। মাহমুদুল ইসলাম স্যার হুম। ছিলেন আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল, বাট স্টিল ওনারা কিন্তু ধর্মতের ঊর্ধ্বে সবাই পছন্দ করে। ঠিক আছে, তো এই টাইপের মানুষগুলো কিন্তু আমাদের খুবই কম। এই জিনিসগুলো মনে করেন যে খুবই চিন্তার বিষয় যে আমরা কেন একটা দলমতের জাস্ট একটা কাল্টের কাছে বা একটা জায়গার কাছে আমরা ভালো হবো। আমরা দলের দলের জন্য কাজ করেও কেন সবার কাছে ভালো হইতে পারি না? কারণ দল তো আমার কখনো কোনো খারাপ কাজ বলতে করতে বলে না। ঠিক না, একটা পলিটিক্যাল পার্টি তো বলবো না যে এই খারাপ কাজগুলো করে আসো তুমি। তো আমি দলের জন্য কাজ করে করে সবার কাছে পরিচিত হইতে পারি না, প্রিয় হইতে পারি না। এই জিনিসটা না আমার মনে হয় স্টাডি করার অনেক জায়গা আছে, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ। না 100% আমার কাছে মনে হয় যে নতুন দল যারা আসবে, নতুন দল যদি কেউ আসে, সে ফর এক্সাম্পল নতুন নেতৃত্ব নিয়ে যে দল আসবে, আমার কথা বুঝি। আমার কথা হচ্ছে গিয়ে আমার কথা হচ্ছে গিয়ে আমি ধর বিএনপি নিয়ে খুব হোপফুল না, আমি জামায়াত নিয়ে খুব হোপফুল না, কিন্তু আমি আবার হোপফুল। কেন হোপফুল জানিস? কারণ হচ্ছে গিয়ে কিছু যদি নেতৃত্ব চেঞ্জ করা হয়, কিছু যদি মানুষ চেঞ্জ করা হয়, তো হইতেও পারে দলগুলো খুব ভালো হইতে পারে, হইতেও পারে। আমার কথা হচ্ছে কি জানিস, রাজনীতিতে মূল নেতৃবৃন্দরা কোনোদিনও সমস্যা করে না, কখনোই সমস্যা করে না। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে এই যে আপনার শুরু হয় যে মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে রুট লেভেলে যে তৃণমূল রাজনীতি যখন শুরু হয়, তখনই শুরু হয় যে লুটপাট, রাহাজানি, মানে ওটা তখন তারা ক্ষমতা পেয়ে পাগল হয়ে যায়। তখন এগুলো শুরু করে আরকি। আসলে এটাই। সো আমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি রাব্বি তৌহিদ যদি কিছু বলা থাকে আমরা যদি শেষ করি। আমার যেটা শেষ কথা সেটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। আমি বাইরে থেকে কাজ করছি। আমি কষ্ট করেছি অনেক। আমাদের ভাইরা কষ্ট করেছে, আমাদের ভাইরা জীবন দিয়েছে। তো আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, সেটা হচ্ছে নতুন বাংলাদেশে ছাত্ররাই হচ্ছে গিয়ে সবকিছু কন্ট্রোল করবে। ছাত্রদের আন্ডারে নতুন বাংলাদেশ চলবে। কিন্তু কেউ রাহাজানি করবো না, কেউ ক্ষমতার অপব্যয় করবো না। যে সমন্বয়ক নামে নতুন নাটক শুরু হয়েছে সেটা আমরা করবো না। ইনশাআল্লাহ আমাদের কোনো একটা এপিসোডে কোনো একটা সমন্বয়ক আসবে, আমরা তাকে ডিরেক্ট বলবো যে ভাই সমন্বয়ক নিয়ে আর কোনো খেলা খেলিস না ভাই। আর কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা শহীদ ভাইয়ের পরিবারদের সাহায্য করার চেষ্টা করবে সবাই। আমাদের প্রত্যেকটা আহত ভাইদের আছে, আমরা নিজেরা ইনশাআল্লাহ আমাদের পডকাস্ট থেকে আমরা আজকে অঙ্গীকার করছি আমরা এই আহত ভাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। আমরা আর্থিক সাহায্য হোক, মানসিক সাহায্য হোক, যেভাবে হোক আমরা এদের পাশে দাঁড়াবো। আমার পক্ষ থেকে একটা আমি একটা প্রতিশ্রুতি দিলাম ইনশাআল্লাহ। এটাই। আর হচ্ছে গিয়ে আহ আহ একটা লাস্ট একটা ইয়ে ছিল, এখানে একটা কমেন্ট আসছে, একটু পড়ে ফেলে এটা। ঈশান আহমেদ মিত্র ঈশান ভাই একটা কমেন্ট করেছে, শাকিল ভাইয়ের সাথে একমত, একই জিনিস বঙ্গবন্ধু করে রেখেছিল, এই জন্যই দুই মেয়েকে পাঠিয়ে দিছে। এক্ষেত্রে হাসিনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল ছাত্র বয়সে, তবে হাসিনার উচিত ছিল তারপরে আরেকজনের মাথা রেডি করে রাখা, যেন যে পরিবারতন্ত্রের জন্য আওয়ামী লীগ বিখ্যাত সেই ভিত্তিতে পরের জন ধরতে পারে। কিন্তু সে নিজেই সামনে থেকে বাকিদের দূরে রাখছে, এমনকি তার বোনের ফ্যামিলিকেও। আমার কাছে মনে হয় শেখ রেহানার আসার কথা ছিল, এই যে এটা লাস্ট টার্ম ছিল শেখ হাসিনার, অনেক মানে আওয়ামী লীগের ভিতরে কিন্তু এটা একটা গুঞ্জন ছিল যে শেখ হাসিনা দিস ইজ লাস্ট টার্ম, পরের টার্মে আওয়ামী লীগের নেতৃত্ব দিবে হচ্ছে শেখ রেহানা। শেখ রানা বলছিল, অনেকে বলছে শেখ রানা আসতে পারে, বলছিল, আমি শুনছি এটা। ভাই ঠিক আছে, এটা আমরা আলোচনা এখানে করবো একটা ইনশাআল্লাহ। কথা, না আলোচনা করবো। ভাই আমার শেষ কথাটা আমি বলি, হ্যাঁ। পলিটিক্যাল পার্টি গুলো নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো বই আছে। আমরা যদি জাসদের, আওয়ামী লীগের, বিএনপির এই বই টইগুলো পড়ি, আপনার একটা জিনিস কিন্তু দেখবেন, আওয়ামী লীগ কখনোই কোনো
পরিবারতন্ত্রের দল ছিল না, আওয়ামী লীগ কোনো ইন্ডিভিজুয়াল মানুষের দল না ছিল না না। কখনো ছিল না, ছিল না। মাওলানা ভাসানী থেকে শুরু হয়েছে। বানানো হয়েছে, নেতৃত্ব বানানো পাল্টাইছে, নেতৃত্ব আসছে, নেতৃত্ব পাল্টাইছে। আমার ছোট ভাই রাজনীতিতে ভালো, আমি তারা প্রমোশন দিই, যদি বলি আর কি। আমি হুম। হয়তোবা আমার যেটা আমি এতদিনে অ্যাটলিস্ট আইডিয়া আসছে যে আপনার যে রাজনৈতিক ইয়ে করার জন্য, মানে আওয়ামী লীগটা যখন ভাইঙ্গা চুরে গেছিল ৭৫-এর পরে, এটারে একসাথে করার জন্য বঙ্গবন্ধুর একটা ব্লাড রিলেটিভ বা ওনার সন্তানরা আইনা দলটার একসাথে করার চেষ্টা করতো আওয়ামী লীগ, যেটা তো মোটামুটি আওয়ামী লীগ সফল। বাট এরপরেও কেন আওয়ামী লীগের দলের ভিতরে ডেমোক্রেটিক ভাবটা ছিল না, আমি এটা জানি না। দল যদি ডেমোক্রেটিক হইতে পারে, দলের লিডারটা ডেমোক্রেটিক হয়, দলের ভিতরে যদি মানুষ লিডারকে কোশ্চেন করতে পারে, তখন লিডারের মাথায় এটা থাকে যে দেশের মানুষ আমার কোশ্চেন করতে পারে। দলের ভেতরে যদি অবশ্যই সব চাটুকার হয়ে যায়, এনি চাটুকার, রাজনৈতিক পার্টি, যে কোনো রাজনৈতিক Good দলের point. দলের ভেতরে সব চাটুকার হয়ে গেলে লিডার মনে করে আমার কোশ্চেন করার কিছু নাই। কারণ সাবকনসিয়াস মাইন্ডে লিডার কিন্তু এটাই মনে করে, দলই আমার দেশ, দল দিয়ে আমি দেশ চালাইতেছি, দেশের তার মানে আমার কেউ আমাকে কেউ কোশ্চেন করবে না। তো আমি মনে করি দলের যারা দলপতি থাকবে ওদেরকে দলের ভিতরে গণতন্ত্রটা ইনশোর করার জন্য দলের মানুষগুলো চাপ দিলে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের মধ্যে এরকম খারাপ কিছু এক্সপিরিয়েন্স করা থেকে বাঁচবো আর কি, আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম। এটাই মনে করেন ভাই, শেষ কথা। ইতিহাসে যদি আমরা দেখি যে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের প্রথম যখন ভাসানী গঠন করলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হিস্টোরিক লিডার, এরপরে কিন্তু ক্ষমতায় মানে আওয়ামী লীগের সভাপতি হয়েছে অ্যাক্টিং সভাপতি হোসেন সরওয়ার্দী, এরপরে আসছে আব্দুর রশিদ তরফবাগিস, এরপরে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসে। এই যে চারজন ক্ষমতায় কোনো পরিবারতন্ত্র কিছুই প্র্যাকটিস হয় না। এমনকি তখন কিন্তু সভাপতি পদে যখন ওই যে বার্ষিক যে সভাটা হইতো যেখানে সভাপতি পদ নির্বাচন হবে, পিপল ওয়ার ভেরি মাচ এক্সাইটেড। এটা বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক এক্সাইটেড থাকতো যে কে সভাপতি হবে। কিন্তু এই যে এখন দেখেন শেখ মুজিবের পরের থেকে কিন্তু এরপরে তো পরিবর্তন চলে গেল। এই যে আওয়ামী লীগের অনেকগুলা কিন্তু এই বিগত 15 বছরের সভা হয়েছে, বার্ষিক সভা, সবাই কিন্তু শিওর ছিল শেখ হাসিনা তো সভাপতি। সাধারণ সম্পাদক কে হবে, সাধারণ সম্পাদক কে হবে, এটা নিয়ে ওদের টেনশন ছিল। শেখ হাসিনা সভাপতি শিওর। তার মানে তারা এটা মাইন্ডসেটটা এইভাবে ঠিক করে ফেলছে যে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ মানেই শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ মানেই হচ্ছে তাদের পরিবার, আর কেউ আওয়ামী লীগের ভিতর সভাপতি আমি হতে একটা কাজ দিব, আমি একটা কাজ দিব, এটা আমার মনে হয় দিস শুড বি এ মাইক ড্রপ টাচ। সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা দুনিয়াতে কিছুই পারে নাই, একটাই পারছে, সেটা হচ্ছে ভিকটিম প্লে করা। দেখুন এখনকার সময় দেখো না, কিছু গুলো ভিকটিম প্লে করে সেটাই করছে। সে পাশে অলওয়েজ ভিকটিম প্লে করে গেছে যে আমার বাপরে মেরে লেছে, আমার সাথে দুষ্টির মেরে লেছে, আমার এই করছে, আমার সেই করছে। এই ভিকটিম প্লে করে সে হচ্ছে গিয়ে এত বছর রাজনীতি করছে। দ্যাটস ইট, মাইক ড্রপ। ভালো থাকবেন। দেখা হবে সবার সাথে আবার নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ। অন্য একজন প্যানেলিস্ট বা দুইজন প্যানেলিস্ট থাকবে, গেস্ট ইনশাআল্লাহ, হোপফুলি। আজকের পাইলট এপিসোডে কমেন্টে কাকে চান জানান। এক্স্যাক্টলি। আর আজকের পাইলট এপিসোডে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নেক্সট সোমবার রাত 9টায়। গুড বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।